আজকে একটা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে তো? তো প্রথমে PL অ্যাপের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো? বলছে P, Q and R the partners in a firm and their profit sharing ratio is 3:2:1. On 1st April 2020, balance in their capital account show 3 lakh, 2 lakh, 1 lakh respectively. Partnership did contain the following condition: interest on capital by 10% per annum, interest on drawings by 6%, P উইথড্র 12,000 টাকা এত তারিখে, Q উইথড্র করেছে এত তারিখে, R উইথড্র করেছে এত তারিখে, ঠিক আছে? Q is entitled salary 4,000 per month. R's share is however guaranteed by P and Q একটা ফিক্সড মিনিমাম 15,000 টাকা। নেট প্রফিট বলে দিয়েছে কত টাকা? ঠিক আছে তো? যেটা বললাম নেট প্রফিট বলে দিয়েছে কত? 1.5 লাখ টাকা। অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে। তো অঙ্কটা আরম্ভ কর। দাগ কেটে অঙ্কটা প্রথমে স্টার্ট করে দে। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ওপরে তো জানিস কি লিখতে হয়? লিখে দে PL অ্যাপ্রো, তারপর অঙ্কটা স্টার্ট করি একটা করে। তো প্রথমে কি বলছে দেখ, নেট প্রফিট বলেছে কত? নেট প্রফিট বলেছে 1.5 লাখ টাকা। এখানে ক্রেডিটে লিখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট 1.5 লাখ টাকা। তারপর কি বলেছে এখানে? নেট প্রফিট যেই হয়ে গেল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম, লিখ টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। কার কার মধ্যে? পি কিউ আর এর মধ্যে। পি কিউ আর, এখানে লিখবো পি, লিখবো কিউ, এখানে লিখবো আর। পির ক্যাপিটাল কত ছিল অঙ্কে? 3 লাখ। পির ক্যাপিটাল 3 লাখ, কিউর ছিল 2 লাখ, আর ছিল 1 লাখ। 3 লাখ, 2 লাখ, 1 লাখ। লেখ। কত পার্সেন্টেজ ছিল দেখ? 3 লাখ, 2 লাখ, 1 লাখ। কত পার্সেন্ট ছিল? 10%। 3 লাখের 10% 30,000, 2 লাখের 10% 20,000, আর 1 লাখের 10% 10,000। 30, 20, 10 মানে 40, 50, 60, তাই তো? 60,000 টাকা। নেক্সট কি বলেছে দেখ? বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ক্রেডিট দিকে বসবে, লিখ বাই আইওডি, লিখ বাই আইওডি, ইন্টারেস্ট অন ড্রয়িংস, পি কিউ আর। তো পি কিউ আর কি বলেছে? পি উইথড্র করছে, 12,000, ঠিক আছে? কিউ 20,000 আর 10,000। 12, 20, 10। 12,000, 20,000, 10,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস কত পার্সেন্ট বলেছিল কোশ্চেন পড়ে বল? 6%। 6% পার অ্যানাম ইন্টু 6%, প্রতিটাই 6% করে বসবে। এবার পি টাকা তুলেছে কবে দেখতে হবে। পি যে টাকাটা তুলেছে,
পি তুলেছে 30/6/20 আর আমাদের ইয়ার এন্ড কবে বলেছে দেখ, লাস্টে বলেছে না ইয়ার এন্ড মার্চে। মার্চে ইয়ার এন্ড, বুঝেছিস তো? লাস্টে, একদম লাস্টে বলেছে মার্চে ইয়ার এন্ড, 31শে মার্চ ইয়ার এন্ড। তাহলে পি টাকা যদি 30শে জুন, তার মানে ক মাসের ওপর ইন্টারেস্ট কাটবে? 9 মাসে। আচ্ছা, কিউ টাকা তুলেছে কবে? 1 সেপ্টেম্বর, তাহলে ক মাসের হবে? 3 মাস। আর ওইদিকে 9, 10, 11, 12, 4 মাস, আর ওইদিকে 3 মাস, 7 মাস। 7 মাসের হবে, কিউর হবে 7 মাসের। আর আর এর কত হবে? আর এর দেখ, আর টাকাটা তুলেছে কবে? আর টাকা তুলেছে কবে? আর টাকা তুলেছে 1 ডিসেম্বর, মানে 4 মাসের হবে। আর এর উপর হবে 4 মাসের। করে ফেল, ক্যালকুলেট করে দেখ কত কি বেরোচ্ছে। হুম, করে নেবে তো, জিজ্ঞেস করছি। আচ্ছা বল, 440, প্রথমটা 540, আর 700, 700, 200। 200, 900 আর 500, 1440 টাকা। আর কেউ দিয়েছিল পয়েন্ট? হ্যাঁ, স্যালারি, স্যালারি। স্যালারি তো করে ফেলতে পারবি, লিখবি 2Q স্যালারি 4000 ইন্টু 12, 48,000 টাকা। 4000 ইন্টু 12, 48,000 টাকা। হয়ে গেল? যোগ বিয়োগ কর, যোগ বিয়োগ করে দেখ কত কি বেরোচ্ছে। 1,50,000 আর 1,440 কত হচ্ছে? 1,51,440।
1,51,440 থেকে 60,048 বাদ দিলে কত হচ্ছে? যেটা হচ্ছে তাকে বলে ট্রু ব্যালেন্স অফ প্রফিট। 440 43,000 440 440 এর মধ্যে পির আছে, কিউর আছে, আর এর আছে। ভাগ কর পি কিউ আর। রেশিও ছিল 3:2:1। ভাগ করে দেখ কত কি বেরোচ্ছে। এই যে বল পির কত? 172 বললাম না। 21,720 21,720। কিউর 14,480 14,480 আর আর এর 7,240 7,240। এবার এখানে একটা কথা বলেছিল, বলছে কিউ আর শেয়ার ইজ হাউএভার গ্যারান্টিড বাই পি অ্যান্ড কিউ। মানে আর এর যে শেয়ার আছে, গ্যারান্টি কে দিচ্ছে? পি আর কিউ। মানে বাকি দুজন পার্টনার গ্যারান্টি দিচ্ছে আর এর শেয়ারটা। পি আর কিউ গ্যারান্টি দিচ্ছে কি দিচ্ছে? যে আর এর টাকাটা ফিক্সড 15,000 টাকা হবে, কিন্তু আর এর টাকা বেরিয়েছে কত? আর এর টাকা বেরিয়েছে কত? 7,240। ঠিক আছে, এবার দেখ এখানে করলাম, মানে ব্যবসা যে হয়েছে বিজনেসে এটা নিয়ম করেছে, যে রুল করা ছিল যে ব্যবসায় যাই হোক না কেন আর কে 15,000 টাকা দিতেই হবে। আর কে 15,000 টাকা দিতেই হবে। তাহলে আর কে যদি 15,000 টাকা দিতে হয় তাহলে এখানে কত হবে? আর এ কত বসবে? আর এ 15,000 টাকা দেবো। তাহলে শর্ট পড়লো কত টাকা বল? এই দেখ এখানে যদি ভেঙে, ভেঙে দেখাই, আর কে যদি 15,000 টাকা দিতে হয়, তাই তো? তাহলে আর এর আছে কত? 7,240। তাহলে কত টাকা শর্ট পড়ছে? 15 থেকে 7,240 বাদ দিলে? 60 হ্যাঁ, হ্যাঁ। 7,760 এই টাকাটা কারা দেবে? এই টাকাটা কারা দেবে? পি আর কিউ দেবে। এই টাকাটা পি দেবে আর কিউ দেবে। পি কত দেবে? 7,760 এর মধ্যে দেখ আর কে 15 দিতেই হবে, সোজা সাপটা হিসাব। আর কে 15 দিতেই হবে। তাহলে এই টাকাটা কারা দেবে? মানে এত টাকা তো আর এর পাওয়ার কথা 7,240। কিন্তু আর কে যদি 15,000 টাকা দিতে হয় তাহলে আরো 7,760 টাকা শর্ট পড়ছে। এই টাকাটা কারা দেবে? পি আর কিউ দেবে। তাহলে পি দেবে কত? কিউ দেবে কত? রেশিও কি ছিল? 3:2:1। মানে পি দেবে 3/5 আর কিউ দেবে 2/5। করে দেখ 7,760 এর 3/5 আর 2/5 করে দেখ কত বেরোচ্ছে। 4,656। ঠিক আছে? আর 2/5 করে কত বেরোচ্ছে? 3,104। তার মানে তুই ভাব তাহলে পির কত হবে? পির ছিল কত? পির পাওয়ার কথা কত? 21,720 টাকা পাওয়ার কথা। তার মধ্যে পি দিয়ে দিচ্ছে কত? 4,656। পির পাওয়ার কথা এত টাকা, তাহলে পি তো দিয়ে দিচ্ছে এত টাকা। তাহলে কত রইল? 21,720 মাইনাস 4,656 কত হচ্ছে? 17,064। কিউ, কিউর পাওয়ার কথা কত? 14,480। কিউ দিয়ে দিচ্ছে কত? 3,104। তাহলে কিউ পাবে কত? 14,480 মাইনাস 3,104। তাহলে কত হচ্ছে? 11,376। আর এর কত পাবে? আর 15,000 টাকা। দেখ ৩ টে যোগ করে কত হবে জানিস তো? ৩ টে যোগ করে তোর 43,440ই হবে। করে দেখ ৩ টে যোগ করে 43,440 হচ্ছে কিনা। 17,064 টাকা প্লাস 11,376 টাকা যোগ 15,000 টাকা, 43,440। মানে এটা হলো, এটাকে বলা হয় ডিভিজিবল প্রফিট। এটা নিচে শুরু করে দিলেই তো হবে। নিচে শুধু করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। নিচে শুধু করে দিলে হবে না, এই যে এখানটা কাটতে হবে তোকে, এখানটায় এই ভ্যালুগুলো কাটতে হবে, কেটে নিচে লিখে দেবো ওয়ার্কিংস। এই যে পি কত বের করলাম বল? 17,064। এখানে লিখবো 17,064, পিতে লিখবো 17,064। কিউতে কত লিখবো?
11,376। আরে কত লিখবো? 15,000। নিচে লিখে দিলাম নো। এটা এর পাশে লিখে দিলে হবে না? না, নিচে ওয়ার্কিং স্কোর দেখাবে। দেখ এরপরে 4 দাগের অঙ্কটা কি বলেছে, অন 1st April 2022 অর্পণ লিমিটেড ইস্যু 2014% ডিবেঞ্চার অফ রুপিস 100 each at a discount of 5%, which will be redeemed with 10% premium after 5 years. So necessary journal entries in the books of Orphan Limited for the issue of debenture. এই দেখ এখানে ডিবেঞ্চারের সঙ্গে না, ডিবেঞ্চারের অঙ্কের সঙ্গে দেখেছিস থিওরি অর দিয়েছে, বাট ফাইনাল পরীক্ষায় কিন্তু ডিবেঞ্চারের সঙ্গে থিওরি অর আসবে না। ঠিক আছে, এখানে দিয়েছে বাট ফাইনালে কিন্তু আসবে না ডিবেঞ্চারের সঙ্গে থিওরি অর। তো এখানে কি বলেছে, ডিবেঞ্চারটা ইস্যু হয়েছে ডিসকাউন্টে, রিডিম হয়েছে প্রিমিয়াম। বহু করেছি, ইস্যু ডিসকাউন্টে, রিডিম প্রিমিয়াম। ঠিক আছে, তো চ 4 দাগের অঙ্ক আমি শিখিয়েছিলাম। বল একটা জার্নালে শেখাবো নাকি দুটো জার্নালে করাবো? বল, একটাতে করাবো তাই তো, তাহলে করে দিচ্ছি একটাতে। আমি দুটোতেও করানো যায়, একটাতেও করানো যায়। যদি একটাতে করি তাহলে কি হবে, ডিবেঞ্চার কিসে ইস্যু হয়েছে? ডিসকাউন্টে, তাই তো। ডিবেঞ্চার ইস্যু হয়েছে ডিসকাউন্টে, তাহলে ডিবেঞ্চার ইস্যু হলে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার দেখ কত পার্সেন্ট ডিসকাউন্ট ইস্যু হয়েছে, বলেছে তোর 5% ডিসকাউন্টে ইস্যু হয়েছে, তাই তো। তার মানে 5% কম টাকা পেয়েছিস। এবার 2,000 খানা ডিবেঞ্চার 100 টাকা কমে 2 লাখ টাকা, 2 লাখ টাকার মধ্যে 5% কম পেয়েছি মানে 10,000 টাকা, মানে হাতে এসছে কত? 1,90,000 টাকা। আশা করি বোঝা গেছে এটা 1,90,000 কি করে হলো। দেখিয়ে দিচ্ছি অসুবিধা হলে। 2,000 ইন্টু 100 2 লাখ টাকা। তোর লোন নিচ্ছিস 2 লাখ টাকা, কিন্তু লোনটা ডিসকাউন্টে নিয়েছিস 5% ডিসকাউন্ট। তা 2 লাখের 5% করলে 10,000 টাকা, মানে 2 লাখ থেকে 10 বাদ দিলে হলো হচ্ছে তোর 1,90,000 টাকা। ঠিক আছে, এইবার এক লাইন ছাড়বি, এক লাইন ছেড়ে লিখবি টু। কি লিখবি? 14% ডিবেঞ্চার। কি লিখবি? টু 14% ডিবেঞ্চার। কত টাকা? এখানে 2 লাখ টাকা বসবে। আগের ক্লাসগুলোতে বারবার বলেছিলাম, কি বলেছিলাম? ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসে, মানে 2,000 ইন্টু 100 কত হবে? 2 লাখ টাকা। হয়ে গেল। এই যে ডিবেঞ্চারটা, যে তুই প্রিমিয়াম মানে ডিবেঞ্চারটা শোধ করবি আজ থেকে কয়েক বছর পর, কিসে শোধ করবি? প্রিমিয়ামে। ডিবেঞ্চারটা প্রিমিয়ামে শোধ করবি। তা ডিবেঞ্চার যদি প্রিমিয়ামে শোধ করিস তাহলে কি লিখতে শিখি? টু টু প্রিমিয়াম, লেখ টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। কত পার্সেন্ট প্রিমিয়ামে শোধ করতে হবে বল? 10%। 10% প্রিমিয়ামে শোধ করবো। তাহলে তুই বুঝতেই পারছিস 2 লাখ টাকা ছিল, 10% প্রিমিয়াম মানে 20,000 টাকা দিতে হবে। বোঝা গেল তো? আচ্ছা তুই আজকে লোন নিলি কত টাকা বল? আমি তোকে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে যদি বোঝাই। আজকে আমরা 95 টাকা নিলাম, তাই তো। কত টাকা লোন নিলাম বল? আজকে 95 টাকা। 5% ডিসকাউন্ট, কিন্তু শোধ করবো কত? আজ থেকে কয়েক বছর পর 110 টাকা। তাহলে তোর লস কত হচ্ছে? 15 টাকা লস হলো। এক তো 5 টাকা ডিসকাউন্টের লস, আর একটা 10 টাকা প্রিমিয়ামের লস। 5 আর 10 15 টাকা। এইখানে ডেবিটে লিখবো লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 15 টাকা। একটা জেনারেল একটা জানালেই হয়ে গেল কাজ। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত টাকা হবে? ডেবিট কত টাকা বললাম? 5 আর 10 15 টাকা, মানে 2,000 ইন্টু 15 করলে কত হচ্ছে? 30,000 টাকা। সোজা অঙ্ক। এই অঙ্ক, এরকম টাইপের অঙ্ক তো বহু করেছি, করাটা খুব সুবিধা এই অঙ্কগুলো। বোঝা গেল তো? দেখ একটা জানলে 4 নম্বর পেয়ে গেলি, একটা জানলে। আর কিছু নেই, জাস্ট শুধু বোঝার ব্যাপার ছিল। 4 অঙ্কটা হয়ে গেল।
আচ্ছা আমরা যে আগে একটা করলাম পিএল অ্যাপ্রোর অঙ্ক, ওর সঙ্গে থিওরি অর ছিল। কি থিওরি দিয়েছিল বল? পিএল অ্যাপ্রোর সাথে পিএল অ্যাকাউন্টের পার্থক্য। না সরি, পিএল অ্যাকাউন্ট বলেনি, এখানে বলেছিল কি বলতো, চার্জ এগেন্স্ট প্রফিট আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটের মধ্যে পার্থক্য। চার্জ এগেন্স্ট প্রফিট আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটের মধ্যে পার্থক্য। নেক্সট 5 কি বলেছে? 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখি, কোশ্চেনটা পড়ি। বলছে এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স অফ এ ফার্ম sharing profit and loss in the ratio of 5:3:2. On 31st December 2020, B retired, and the value of goodwill of the firm 50,000 টাকা। আচ্ছা, বি যেদিন রিটায়ার করছে সেদিন গুডউইল এর ভ্যালু কত ছিল? ফার্মের গুডউইল ছিল 50,000 টাকা। ইট ইজ ডিসাইডেড দ্যাট বিস রিটায়ারমেন্ট দ্য প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন রিমেনিং পার্টনার বি ইকুয়াল, মানে 1:1। নেক্সট জার্নালি গুডউইল ট্রিটমেন্ট, এই অঙ্কটা তুই পারবি না? এটা টেবিল এন্ট্রি করবি গুডউইলের। দেখ এরকম অঙ্ক পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই। মানে কি বললাম বুঝতে পারলি তো? এটা তো একটা অ্যাডজাস্টমেন্ট। মানে ওরা যে স্কুলের কোশ্চেন পেপার সেট হয়েছে, এটা কিন্তু ওই বোর্ডের প্যাটার্নকে ফলো করে কোশ্চেন করে, ঠিক আছে তো? বাট দিয়েছে যখনই করে দিচ্ছে, এটা কিসের অঙ্ক? গুডউইল ট্রিটমেন্টের অঙ্ক, শুধু গুডউইল ট্রিটমেন্ট। তাহলে করে দে, কোনো লেজারে দাগ ফাগ কিচ্ছু করতে হবে না এখানে। এটা তো তোকে কি করতে বলে? তোকে লেজার করতে বলেছে কোথাও? তোকে তো জার্নাল করতে বলেছে। তাহলে জার্নাল করতে বলেছে, জার্নালে দাগ কাটার দরকার নেই এখন, তাড়াতাড়ি করে নিবি। 5 নম্বর টেবিল এন্ট্রি। কি পার্টনারদের নাম কি ছিল? পর কোশ্চেন পর, পার্টনারদের নাম কি ছিল বল? এজেন্সি। এ বি সি, লেখ এ বি সি, এখানে লেখ এ বি সি। মনে পড়ছে? লিখতাম না ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও? এখানে কি একটাই জার্নাল? একটাই জার্নাল। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। আর একটা কথা মাথার মধ্যে পুরো গেঁথে নিবি, রিটায়ারমেন্টের টেবিল এন্ট্রিই দেবে, ঠিক আছে? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও মানে 99% চান্স টেবিল এন্ট্রি দেওয়ার, 99% চান্স টেবিল এন্ট্রি দেওয়ার, এবং দেবেই টেবিল এন্ট্রি। কি লিখলাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তাহলে 50,000 কে 5 3 2 বেটে দে। 5 3 2 বাটলে কত? 5 3 8 আর 2 10। 40 কে 10 দিয়ে ভাগ করলে 4, 4 5 20,000, 3 4 12,000, আর 4 2 28, তাই তো হয়েছিল? এবার কি লিখতো? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও ইকুয়াল বলেছে, মানে 1:1। এবার রিটায়ার কে করেছে দেখ, এখানে অঙ্কে রিটায়ার করেছে কে? বি রিটায়ার করেছে। তাহলে বি তো গ্যাপ হয়ে গেল। তাহলে 40,000 কে ইকুয়ালি করলে কত হবে? 20,000। 20,000, হ্যাঁ কি না? কি বলেছিল এখানে? নিউ রেশিও কি বলেছিল পর? এখানে কি বলেছিল? বলছি, ও গুডউইল 50 বলেছিল, সরি। 50,000 কে 5:3 দিয়ে ভাগ করলে কত হয়েছিল? 25। 25,000। তারপর বল, 25 এর পর বল কত হচ্ছে? 15,000। 15,000। তারপর বল, 40 আর 10,000। তাহলে এটা কত হয়? 25,000 25,000। তাহলে দেখ কি করে হবে। দেখ, এর এফর্ট ছিল 25, মানে এর পাওয়ার কথা 25, এ পাবে 25, ফিউচারে এ 25 পাবে। তাহলে এ তো না স্যাক্রিফাইস করবে না গেইন করবে। বির পাওয়ার কথা 15, ফিউচারে বি 1 টাকাও পাবে না, তাই আজকে বিকে দিয়ে দেবো 15,000 টাকা। তাহলে প্লাস দিয়ে লিখবো 15,000 টাকা, আর সি হবে মাইনাস 15,000 টাকা, ঠিক আছে? জার্নাল কি হবে? সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল। তাহলে লিখবো 15,000 15,000। তাহলে হয়ে গেল, অঙ্কটা শেষ। বোঝা গেল তো? চারেরটা হয়ে গেল, পাঁচেরটা হয়ে গেছে, ছয়েরটা কি বলে দেখ, দিয়ে দিয়েছে নাকি দেখতে এখানে কিসের অঙ্ক? তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, এবার একটা তেতের অঙ্ক দিয়েছে। বলছে
এম মারা গেছে কবে? 30শে সেপ্টেম্বর 2020-তে। তাহলে দেখ ব্যালেন্স শিট দিয়েছে মার্চ মাসে আর মারা গেছে সেপ্টেম্বর। তাহলে ক মাস আরো ব্যবসা কন্টিনিউ করে? 6 মাস। 6 মাস ব্যবসা করেছে আরো 6 মাস বিজনেস করেছে। 6 মাস বিজনেস করার পর মারা গেছে। আন্ডার দ্য পার্টনারশিপ ডিড, দ্য এক্সিকিউটর অফ এ ডিজিজড পার্টনার ওয়াজ এন্টাইটেলড টু অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু দ্য ক্রেডিট অফ দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে তো? এবার বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% পার অ্যানাম। তো পারবো করতে, 12% পার অ্যানাম বলে দিয়েছে। শেয়ার অফ গুডউইল বলেছে 4 ইয়ার পারচেজ অফ 3 ইয়ার এভারেজ প্রফিট। শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ক্লোজিং অফ দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার টু দ্য ডেথ। ঠিক আছে তো? অন দ্য বেস অফ এভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। লাস্ট 3 বছর প্রফিট করেছে 17, 18, 17, 18, 18, 19, 19-20 প্রফিট বলে দিয়েছে। বলছে শুধু এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো অ্যান্ড ফাইন্ড আউট দ্য টোটাল ডিউস অফ হিজ এক্সিকিউটর। সোজা অঙ্ক দিয়েছে। করে ফেল। তাহলে কি করবো প্রথমে? প্রথমে তুই এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবি। এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট তো করেছি। কোন স্কুলে যেন আমি দেখলাম ডেথের অঙ্ক দিয়েছিল? কোন স্কুল? তোদের স্কুলে দিয়েছিল? ইংলিশ ইংলিশ মিডিয়ামে দিয়েছিল। তাহলে লিখবো কি? এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখ। ক্রেডিট ডেবিট। ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ক্যাপিটাল কমবে ডেবিট দিকে। ঠিক আছে? ক্যাপিটালের ব্যালেন্সটা লিখবো। প্রথমে লিখবো বাই ব্যালেন্স বিটি। লেখ। ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল বল? 48,000 টাকা। লিখে দে ক্যাপিটালের ব্যালেন্স 48,000 টাকা। তারপর যে পার্টনার মারা গেছে তার নাম এম। এম তো 6 মাস ব্যবসা করেছে। তাহলে 6 মাস যদি ব্যবসা করে তো ওর ব্যবসায় যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালের উপর তো ইন্টারেস্ট অবশ্যই পাবে। তাহলে পেলে তো ক্রেডিট দিকে বসবে, লিখবো কি? বাই আইওসি। আমি শর্টে করছি, কোনো অসুবিধা নেই, জাস্ট বুঝতে পারলি তো? তাড়াতাড়ি করে অঙ্কটা যাতে হয়ে যায়। ঠিক আছে? বাই আইওসি। তাহলে ক্যাপিটাল কত? 48,000 টাকা। তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে? 12%। লেখ 48,000 টাকার উপর 12% লেখ। 48,000 টাকার উপর 12%। 12% তো ইন্টারেস্ট পাবে পুরো 1 বছরে। কিন্তু ও তো আর 1 বছর তো ব্যবসা করেনি, ও 6 মাস ব্যবসা করে। তাহলে 6/12 হবে। এখানে 6/12 হবে। করে ফেল। 48,000 ইন্টু 12%, 6/12। 2,880 দেখতো। হ্যাঁ। নেক্সট কি বলেছিল? রিজার্ভ ছিল। এই দেখ রিজার্ভে কত টাকা ছিল? 10,800 টাকা ছিল রিজার্ভে। তাহলে রিজার্ভে যত টাকা ছিল তার মধ্যে কি এম এর কি পুরো টাকা পাও না? না, শুধু এম এর ভাগটা নেব। কত নেব? 10,800 ইন্টু ওর ভাগ কত ছিল বল? 5/10। লেখ বাই রিজার্ভ। কত টাকা বললাম বল? রিজার্ভের অ্যামাউন্টটা কত ছিল? 10,800 ইন্টু কত? 5/10 বললাম তো। করে ফেল 5/10। এখানে কিন্তু আর মাসের গল্প নেই। এখানে তো 6/12 হবে না। কারণ রিজার্ভের টাকা ধরলে ভাগ করেই আছে না। রিজার্ভের টাকাটা ভাগ হবে না। মানে এখানে রিজার্ভের টাকাটা মান্থলি হবে না। বোঝা গেল তো কি বলে? রিজার্ভটা মান্থলি হবে না। কত হচ্ছে? 5,500। 5,400। আর কি পয়েন্ট আছে দেখি? রিজার্ভের পাশে অ্যাকাউন্ট করে লিখতে হবে তো? হ্যাঁ, ওটা তো লিখতে হয়, এগুলো জানি। আচ্ছা, এবার দেখ প্রফিট অ্যান্ড লস। দেখ অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস ছিল। দেখো ব্যবসা যদি লাভ হয়, যে মারা যাচ্ছে সে যদি লাভের ভাগটা নেয়, লসের ভাগটাও তোকে নিতে হবে। তা লস হলে কোন দিকে লিখতে হয়? ডেবিট দিকে লিখতে হয়, একটু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে তো? তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেখ, করে ফেল। কত বলেছে দেখ টাকাটা? এটা পেয়েছি। রেশিও তো প্রথমেই বলেছো 3:1। কই? কোথায়? আচ্ছা, আস্তে আস্তে। রেশিও 3:1 বলেছিল না? কোথায় এটা? ও আচ্ছা, রেশিও তো বলেনি। ও রেশিও দেখ কি হবে? রেশিও আমরা কি আগেরটায় রেশিও করলাম না? আচ্ছা দেখ, রেশিও বলেনি। এখানে কি বলেছিল? রেশিওটা বলছিল ক্যাপিটাল রেশিও। দেখ এখানে বলেছিল ক্যাপিটাল। ওদের রেশিও হবে ক্যাপিটাল ওয়াইজ 40, 24, 16। তাহলে এখানে করলে কত হবে? 8 দিয়ে করলে 8 দিয়ে 8 দিয়েই করি। 8 দিয়ে করলে 6 8 48। 6, 3, 2। 6:3:2।
তাহলে আগেরটা এটা করলাম, ওটা কত করলাম? 6 আর 3 9 আর 2 11, তাই তো? 6/11 হবে। 6 রিজার্ভটা কত? 6/11। 6/11 করলে কত হচ্ছে বল? 10,800 ইন্টু 6/11 কত হচ্ছে? 5,890 বা 91। আচ্ছা 90 করছি কেন? এই 90 করলাম রাউন্ড করার জন্য। 1 টাকা নিতেই পারি, 1 টাকা নিতেই পারি, কিন্তু আমি 5,891 করতেই পারি, কিন্তু 90 করলে পুরো রাউন্ডে থাকবে, আর কিছু না। তাহলে দেখ, ব্যবসায় যদি লস হয় পার্টনারকে বিয়ার করতে হবে কত? 2,600 টাকা লস ছিল, ঠিক আছে? 2,600 টাকা লস ছিল। এই 2,600 টাকা লসের মধ্যে ওকে ভাগটা করতে হবে। কত হবে বল? ওর ভাগ কত ছিল? কত টাকা লস বলুন? 2,600। 2,600 ইন্টু 6/11 কত হচ্ছে দেখ? 1,418। এবার দেখ, গুডউইল বের করতে বলেছিল কি? ওরা তোকে 3 বছর প্রফিট দিয়েছে আর 4 ইয়ার পারচেজ। তাহলে গুডউইল ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। তাই গুডউইল ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ওয়ার্কিং। Goodwill equal to average profit into number of years of purchase. তাহলে 3 বছর প্রফিট কি কি বলেছে দেখ? 17, 18, 18, 19, 19, 20। 16,500, 11,000, 5,500। 16,500, 11,000 আর 5,500 3 দিয়ে ভাগ করে দেবো। করে 3 বছর প্রফিট নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে 4 করে দেখ কত বেরোচ্ছে গুডউইল। 16,500 যোগ 11,000 যোগ 5,500 ডিভাইডেড বাই 3 করে যেটা বেরোবে তার সঙ্গে 4 গুণ করবো, তো 44,000 টাকা বেরিয়ে গেল তোর গুডউইল। এই 44,000 টাকা গুডউইলের মধ্যে এম এর পাওনা কত? এম এর বল। এই 44,000 টাকার মধ্যে এম এর পাওনা কত? রেশিও কত করেছিল? 6, 3, 2 করেছিলাম না? এম এর পাওনা 6/11, তার মানে 4। 24,000 টাকা এম এর পাওনা, তাই তো? গুডউইল এম এর পাওনা কত? 24,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে লিখবি কি? ক্রেডিট দিকে লিখতে হবে কি? লিখবো বাই, কি কি নাম ছিল পার্টনারদের বল? এম এন ও লিখবি, বাই এন অ্যান্ড ও ক্যাপিটাল, এন অ্যান্ড ও ক্যাপিটাল বলে 24,000 টাকা। আচ্ছা, হয়ে গেল মোটামুটি শেষ। আর কি আছে? এখানে কোশ্চেন গুলো পড়ে নিয়েছিস সব। ইন্টারেকশন ক্যাপিটাল হয়ে গেছে, শেয়ার অফ গুডউইল করে দিলাম। শেয়ার অফ প্রফিট, এখানে শেয়ার অফ প্রফিটটা কি বলেছে? ফ্রম দ্য ক্লোজিং অফ দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার টু দ্য ডেট অফ ডেথ অন দ্য বেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। 19-20, 19-20 সালে প্রফিট কত দিয়েছে দেখ? 19-20 সালে প্রফিট কি দিয়ে, এখানে ভালো করে পড়তে হবে। এখানে বলছে শেয়ার অফ প্রফিট ফ্রম ক্লোজিং অফ দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার টু দ্য ডেট অফ ডেথ, মানে কত বলছে? 5,500। এই 5,500 টাকা যে প্রফিট হয়েছে, কারণ দেখ এখানে এই ব্যাপারটা তোকে বোঝাতে হবে।
ও যে যেদিন মারা গেছে আর যেদিন ব্যালেন্স শিট দিয়ে তারপরেও ও 6 মাস ব্যবসা করেছে, তাই না? যেদিন মারা গেছে কোশ্চেনে যে ব্যালেন্স শিট দিয়েছে মার্চ মাসে আর মারা গেছে সেপ্টেম্বর মাসে। তাহলে ব্যালেন্স শিট দেওয়ার পরেও ব্যালেন্স শিট যেদিন দিয়েছে তারপরে যেদিন মারা গেছে ওই মাঝখানে 6 মাসের একটা গ্যাপ ছিল। তো 6 মাস তো ব্যবসা করেছে। তাহলে 6 মাস ব্যবসা করলে 6 মাসের প্রফিট নেবে। তো প্রফিট নিলে ওর ক্যাপিটাল বাড়বে। তাহলে কোন দিকে লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স কে এই দিকে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স। কত টাকা? এই ৫,৫০০ টাকা প্রফিট ১ বছরে ছিল। তাহলে 6 মাসে হলে কত হলো? মনে করছি 6/12 ইন্টু ওর ভাগ কত ছিল বল? 6/11, তাই তো? হ্যাঁ কি না? এই ছিল অঙ্ক। কত? 1500। শেষ। যোগ বিয়োগ করে দে, ব্যালেন্স করে দে। ৪৮,০০০ যোগ ২,৮৮০ যোগ ৫,৮৯০ যোগ ২৪,০০০ যোগ ১৫০০ কত হচ্ছে? ৮২,২৭০। তার থেকে বাদ দেবো কত? ১৪১৮। কত হলো? ৮০,৮৫২। যেটা বেরোলো তাকে বলা হয় Execute. এম। লিখবি এম এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু করতে বলেছিল? অ্যান্ড ফাইন্ড আউট দ্য টোটাল ডিউস অফিস এক্সিকিউটিভ। এটাই ডিউ ছিল, এটাই তো বের করতে বলেছিল। কত বের করলাম? ৮০,৮৫২। এটা হলো অ্যান্সার। অরে কি দিয়েছিল? অরে দিয়েছিল কারবারের অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কি বোঝো? কোন কোন ক্ষেত্রে পুনর্গঠন প্রয়োজন হয়? করানো কোশ্চেন। ত্যাগের অনুপাত ও প্রাপ্তি অনুপাত মানে গেনিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিওর মধ্যে পার্থক্য করে দেবো। আচ্ছা, ৭ এর দাগে কি দিয়েছিল? একটা শেয়ারের অঙ্ক দিয়েছিল। কি বলেছিল? বলছিল অক্সফোর্ড লিমিটেড, কোশ্চেনটা পড়ে নে। বলছে অক্সফোর্ড লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 50,000 shares of rupees 10 each issued with 30% premium payable as follows। মানে অক্সফোর্ড কোম্পানি কতগুলো শেয়ার বেচতে যায়? ৫০,০০০টা শেয়ার বেচতে যায় ১০ টাকা দামের শেয়ার, 30% প্রিমিয়াম মানে ৩ টাকা মানে ১৩ টাকায় বেচতে যায় শেয়ার। অ্যাপ্লিকেশন ছিল ৪ টাকা, অ্যালটমেন্ট ছিল ৭ টাকা। ৪ আর ৭ ১১ টাকা। ঠিক আছে? তাহলে বাকিটা কলে হবে? বাকিটা কলে হবে? তাহলে একটা করে লিখে, লিখে সাজা। ৭ এর দাগের অঙ্ক তো? হুম। তাহলে এখানে লিখছি অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, কি ছিল? অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর কি ছিল? কল, ফাইনাল কল। অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর ফাইনাল কল। এখানে ধর ক্যাপিটাল লিখলাম আর এখানে লিখলাম প্রিমিয়াম। ঠিক আছে তো? তো অঙ্কটা কি বলেছিল কোশ্চেনে? বলেছিল এক একটা শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা করে। মানে ক্যাপিটাল লিখলাম ১০ টাকা, 30% প্রিমিয়াম ১০ টাকা 30% কত? ৩ টাকা, ১৩ টাকা। ঠিক আছে তো? এবার ওরা তো এই কোশ্চেনের মধ্যে অ্যাপ্লিকেশন ৪ টাকা ছিল, অ্যাপ্লিকেশন ৪ টাকা লিখলাম। অ্যালটমেন্টে কত বলছে? ৭ টাকা, যার মানে ৩ টাকা প্রিমিয়াম। তার মানে কত? ৪ + ৩। তাহলে বাকিটা কলে। তুই বুঝতেই পারছিস এখানে কলে কত হবে? ফাইনাল কলে ২ টা। বোঝা গেল? সাজানো কমপ্লিট? এবার কি বলেছে? এবার বলছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে কত? ৭০,০০০। ঠিক আছে? অ্যাপ্লিকেশন জমা পড়েছে ৭০,০০০। কোম্পানি শেয়ার বেচতে চায় ৫০,০০০ কিন্তু জমা পড়েছে ৭০,০০০। লেখ। হ্যাঁ, হ্যাঁ। পুরাটার অঙ্ক দিয়েছে। ঠিক। এখানে লিখবো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন জমা পড়েছে কত? ৭০,০০০। আর ইস্যুড কোম্পানি শেয়ার বেচতে চায় কত? ৫০,০০০, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? ওভার সাবস্ক্রিপশন। কত? ২০,০০০ ছিল ওভার সাবস্ক্রিপশন। ঠিক আছে? এবার দেখি কি বলেছে? ২০,০০০ এর মধ্যে কি গল্প বলেছে? রিফান্ডও করতে পারে, অ্যাডজাস্টও করতে পারে। এখানে কি বলেছে? এখানে বলেছে অ্যালটমেন্ট ওয়াজ মেড পোড়াটা ৬০,০০০ অব্দি পোড়াটা করতে পারে। তাহলে বাকিটা কি করব? অ্যাডজাস্ট করব। তাহলে দেখ, এই দেখ ২০,০০০ তো ২০,০০০ দুটো ভাগ করলাম। কিছুটা হবে রিফান্ড, কিছুটা হবে রিফান্ড আর কিছুটা হবে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। ঠিক আছে? ওরা কি বলেছে? ওরা তোকে বলেছে ৬০,০০০ অব্দি অ্যাডজাস্ট করতে পারবো।
মানে তাহলে বাকি 10,000 অ্যাডজাস্ট করতে পারবো না, আর যেটা অ্যাডজাস্ট করতে পারবো সেটা রিফান্ড। হুম। 10,000 রিফান্ড হবে, তাহলে বাকি 10,000 অ্যাডজাস্ট। এটুক তো বোঝা গেল, এটুক তো বোঝা গেল, ঠিক আছে তো? এখনো পর্যন্ত অঙ্ক কঠিন নাও হতে পারে, এখনো পর্যন্ত যে কোশ্চেন বলছি এখনো নরমাল অঙ্ক হতে পারে। এই অঙ্কটা কঠিন তখনই হয়ে যেতে পারে যদি এই পার্টিকুলার এই অঙ্ক বলতে অ্যালটমেন্টে ফেল করে, তাহলে কঠিন হয়ে যাবে পড়াটা। তাহলে ওই যে স্পেশাল ক্যাটাগরি পড়াটা, এটা তো এমনি পড়াটা নরমাল পড়াটা, যদি অ্যালটমেন্টে ফেল করে দেয় এই অঙ্কে তখন হয়ে যাবে স্পেশাল ক্যাটাগরি পড়াটা, ঠিক আছে তো? তো এখানে বলছে মিস্টার এক্স, বলছে মিস্টার এক্স দ্য হোল্ডার অফ 2000 শেয়ারস ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি, ঠিক আছে তো? মিস্টার এক্স ফেল করেছে কোথায়? 2,000 শেয়ার ফেল করেছে অ্যালটমেন্ট এবং কলে, আর মিস্টার ওয়াই ফেল করেছে 3,000 শেয়ার কলে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি পড়াটা দিয়েছে। তাহলে ফেল করেছে কজন? 2 জন। এখানে দেখলাম ঘর করে দিলাম। অঙ্ক হচ্ছে ঘরটাই মেন, ঘরটা যে সুন্দর করে সাজাতে হবে অঙ্ক নেমে যাবে। একটা হচ্ছে এক্স ফেল করেছে, একটা ওয়াই ফেল করেছে। আচ্ছা, এক্স কতগুলো শেয়ার ফেল করেছিল? 2,000, তাই তো? এক্স 2,000 আর ওয়াই 3,000। 3,000। এক্স ফেল করেছিল কোথায়? অ্যালটমেন্ট এবং কলে। আর ওয়াই ফেল করেছিল কোথায়? শুধু কলে। বুঝতে পারলি তো? তার মানে এক্স ফেল করেছিল কোথায়? অ্যালটমেন্ট আর কলে। তাহলে দিতে পেরেছিল কি? অ্যাপ্লিকেশন। আর ওয়াই ফেল করেছে কলে, তখন দিতে পেরেছে কি? অ্যাপ্লিকেশন। আর এই তো হয়ে গেল। আর কি বলেছে কোশ্চেন পড়ে সাজিয়ে নিই। বলছে অল দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল, ঠিক আছে? পরে পড়বো, বাকিটা পরে পড়বো, বাকিটা পরে পড়বো। আগে আগে তুই ফরফিচার অব্দি করে নি। তো প্রথমে এন্ট্রি কর। দেখ, ফরফিচারের অঙ্ক স্পেশাল ক্যাটাগরির পড়াটার অঙ্ক টাফ হতে পারে, কোনো সমস্যা নেই। যতটা পারি ততটা কর, যতটা পারি ততটা কর। দেখ কি বেরোচ্ছে প্রথম জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। লেখ প্রথম জার্নাল, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কতগুলো ফর্ম জমা পড়েছে? 70,000টা ফর্ম জমা পড়েছে। 4 টাকা করে, 4 7 28, 2,80,000, 2,80,000 প্রথম জার্নাল হয়ে গেল। সেকেন্ড জার্নাল লিখবো কি? এটা 1 নম্বর জার্নাল হলো। 2 নম্বর জার্নাল লিখবো। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 2,80,000, টু লিখবো, টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 2,80,000, টু শেয়ার ক্যাপিটাল লিখবো। শেয়ার ক্যাপিটাল কত লিখবো? 50,000টা শেয়ার, তাই তো? কোম্পানি শেয়ার দিতে পারে কত? 50,000টা শেয়ার। অ্যাপ্লিকেশন 4 টাকা করে, মানে 2,00,000 টাকা। তাহলে বাকি 80,000 টাকা শর্ট পড়ছে কিন্তু, তাই 10,000 রিফান্ড, 10,000 অ্যাডজাস্ট। রিফান্ডটা লিখবো ব্যাংক টু ব্যাংক অ্যাকাউন্ট 10,000 ইন্টু 4 40,000, আর লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 10,000 ইন্টু 4 40,000। দেখ দুটো হয়ে গেল, অ্যাপ্লিকেশন হয়ে গেল, অ্যাপ্লিকেশন দুটো জার্নাল হয়ে গেল। অ্যালটমেন্ট করবো, কি লিখবো? প্রথমে কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে। অ্যালটমেন্ট টাকা চাইলে জার্নাল কি হবে? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। 3 নম্বর লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত? 50,000টা শেয়ার, তাই তো? অ্যালটমেন্টে কত টাকা করে চাইবে? 4 আর 3 7 টাকা। 5 7 35, 3,50,000। টু লিখবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত লিখবো? 50,000টা শেয়ার ক্যাপিটাল কত করে ছিল? 4 টাকা করে। 50,000 ইন্টু 4 2,00,000 টাকা। টু লিখবো সিকিউরিটিজ প্রিমিয়াম। 50,000 ইন্টু 3 করবো 1,50,000 টাকা। 4 নম্বর এন্ট্রি। এবার কোম্পানির শেয়ারদারের কাছে কিসের টাকা চাইবে? অ্যালটমেন্টের টাকা চাইবে। টাকা চাওয়ার জার্নাল। দেখ, তোরা এখনো পর্যন্ত কোনো কঠিন পাসনি, নরমাল। এত অব্দি তো নরমাল ছিল। এই অ্যালটমেন্টে ভালো করে বুঝে নে। দেখ, এই পড়াটার অঙ্ক স্পেশাল টাইপ অফ ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি পড়াটার অঙ্কগুলো টাফ হয়। ঠিক আছে তো? এই প্রথম 3টা তো সোজা।
4 নম্বর এন্ট্রিটাই একটু কল সিনারিটা একটু গন্ডগোল হয়। তা আরো একবার শিখে নে ভালো করে কি করে কল সিনারি বের করতে হয়। এখানে কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কারণ বলেছিল অ্যালটমেন্টে ফেল করেছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনারিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। আমি কি বলছি তোদের বারবার করে তুই বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন কর না। তুই বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন করলে টেস্ট পেপার করার দরকারই হয় না। তুই বুঝলি এটাকে কি বলে? কঠিন অঙ্ক পড়াটা। তো তুই টেস্ট পেপার খুঁজবি, এই অঙ্ক পেয়ে যাবি কত। আচ্ছা, অ্যালটমেন্টে কেইটে কত হবে শিখিয়েছিলাম, বলার চেষ্টা কর দেখি, ভুল হোক কোনো সমস্যা নেই। অ্যালটমেন্টে তোর পাওয়ার কথা কত? 3.5 লাখ টাকা। কিন্তু অলরেডি কত টাকা পেয়ে গেছিস? 40,000 টাকা। এটা তো নরমাল অঙ্ক থাকতে পারে। 3.5 লাখে 40 পেয়ে গেছিস, তাহলে আর পাবি কত? 3,10,000। অ্যালটমেন্টে লিখবি, অ্যালটমেন্ট কেইট দিকে তুই 3,10,000 বসিয়ে দে, ঠিক আছে? এটা তো নিশ্চয়ই বসিয়ে দিয়েছিলি। এইবার মনোযোগ সহকারে শোন, ওয়ার্কিংসে চলে যা, ওয়ার্কিংস। কি লিখবি? ওয়ার্কিংসে লেখ ফেল টু পে। ওয়ার্কিংসে লেখ ফেল টু পে। কোথায় ফেল করেছে? ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। লেখ ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে? অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে এটাই বের করবো। অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে, কি লিখলাম? ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। আন্ডারলাইন কর অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে দেখ, ঠিক আছে? তো এখানে লিখলাম অ্যালটমেন্ট মানি লিখলাম। আচ্ছা, অ্যালটমেন্টে কে ফেল করেছে, এক্স না ওয়াই? এক্স ফেল করেছে। কতগুলো শেয়ার ফেল করেছে? 2,000। বারবার আমি আগের দিনে একটা অঙ্ক করালাম যে ফেল করেছে না, ওটা দেখতে হবে ওটা কি অ্যাপ্লাই বলে নাকি অ্যালট বলে। এখানে কি বলেছে? অ্যাপ্লাই বলেছে না অ্যালট বলেছে? এখন বলবি স্যার এখানে হোল্ডিং বলেছে। হোল্ডার বলেছে তো? কি বলেছে পর? এক্সটা কি বলেছে? হোল্ডার বলেছে না? হোল্ডার মানেই হোল্ডিং, ঠিক আছে? আর হোল্ডিং মানেই অ্যালট, ঠিক আছে? মানে এখানে অ্যালট বলেছে। এই 2,000 শেয়ার অ্যালট বলেছে। হ্যাঁ, কেন বললাম? যদি অ্যাপ্লাই বলে ওটাকে অ্যালটে কনভার্ট করতে হয়। তাই এখানে ঠিক আছে, কোনো গন্ডগোল করেনি। আগের বছর লাস্ট ইয়ারের পরীক্ষা যেটা এসেছিল না 2024 সালে, তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওখানে অ্যাপ্লাই বলে দিয়েছিল, তাই অ্যালট করে নিতে হয়েছিল। তো এখানে অ্যালট বলেই দিয়েছে, হোল্ডার মানেই অ্যালট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কতগুলো ফেল করেছে? 2,000 শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে। অ্যালটমেন্ট কত করেছিল? 7 টাকা করে। তাহলে 2,000 ইন্টু 7 করলে কত হয়? 14,000 টাকা। তাহলে অ্যালটমেন্টে কত টাকা দিতে পারে? মিস্টার এক্স অ্যালটমেন্টে কত টাকা দিতে পারেন? 14,000 টাকা। বলে স্যার 14,000 টাকা দিতে পারেন। কিন্তু এইখানে একটা ছোট্ট একটা গল্প আছে, ঠিক আছে? ছোট্ট একটা গল্প আছে। কি লিখবি? একটু নিচের লাইনে লিখবি, একটু নিচের দিকের লাইনে লিখবি। কি লিখবি জানিস তো? লেখ, আমার সঙ্গে লিখবি, আমি যেমন লিখছি। বাঁদিকে লিখবি অ্যাপ্লাই, 1-2 লাইন ছেড়ে লিখবি। বাঁদিকে অ্যাপ্লাই আর ডান দিকে লিখবি অ্যালট। ঐকিক নিয়ম করো, ছোট্ট একটা ঐকিক নিয়ম করো, অ্যাপ্লাই আর অ্যালট। হলো তো? অ্যাপ্লাই আর অ্যালট। কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে বল? কোশ্চেন তো বললি, কোশ্চেন দেখার দরকার নেই আর, খাতার মধ্যে সব লেখা আছে, চার্ট সাজানো খাতার মধ্যে। কোম্পানি কতগুলো শেয়ার দিতে চাইছে? না, 50 শেয়ার। ভালো করে দেখ, কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়? 50,000টা। তাই অ্যালটে লিখবো কতগুলো বেচতে চায়, ঠিক আছে? কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়? 50 শেয়ার। কিন্তু কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? বলবি 70। 70 বলবি তো? না, 70 ফর্ম জমা পড়েছে, কেউ 10,000 তো ফেরত দিয়ে দিয়েছে। তাহলে রইল কত? 60। তাহলে এবার এটাকে আমি তোদের বোঝানোর জন্য ছোট্ট করে রেশিও করে দিই, তাহলে ছোট হবে, তোদের বুঝতে সুবিধা হবে। 6 আর 5, তাই তো? রেশিও করলে কত হবে? 6 আর 5। 6 আর 5 কি মানে দাঁড় করাচ্ছে তোকে? যদি এই কোম্পানির নাম কি ছিল? অক্সফোর্ড কোম্পানির কাছে কেউ যদি 6 খানা শেয়ার চায়, অক্সফোর্ড কোম্পানি তাকে কতগুলো শেয়ার দেবে? 5টা। 6টা চাইলে 5টা দেবে। কিন্তু 6টা চাইলে 5টা দেবে। এবার দেখ, এই যে ফেল করেছিল কে? এক্স। আরে এক্স ফেল করেছিল মানে কি? এক্স তো কোম্পানির কাছে শেয়ার চেয়েছিল। শেয়ার না চাইলে কি করে ফেল করবে? বোঝার চেষ্টা করবি, হ্যাঁ? এক্স, এখানে কি বলছে? মিস্টার এক্স 2,000 শেয়ার ফেল করেছে। কেন ফেল করেছে? কোম্পানি মিস্টার এক্স এর কাছে টাকা চেয়েছে, ও টাকা দিতে পারেনি। তাই তো ফেল করেছে। তার মানে মিস্টার এক্স তো কোম্পানির কাছে শেয়ার চেয়েছিল। শেয়ার না চাইলে কি কোম্পানি ওকে শেয়ার দিয়েছিল? চেয়েছিল। প্রশ্ন হলো মিস্টার এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল? এটা প্রশ্ন, হ্যাঁ? না, 2,000 চেয়েছিল না, 2,000 দিয়েছিল। হোল্ডার মানে দেওয়া। সেটা দেখতে হবে, সেটা করে দেখতে হবে, এটা বলা যাবে না। অ্যালটে লিখবো 2,000, অ্যালটে লিখলাম 2,000। অ্যালটে 2,000 কেন লিখলাম বোঝা গেল? জাস্ট ঐকিক নিয়ম করবো, এখানে লিখবো ঐকিক নিয়ম করবো। কি করবো ঐকিক নিয়ম জানিস তো? 2,000/5 × 6।
400, ঠিক আছে, 400 ইন্টু 6 মানে 2400। তুই কত বললি? 3000 না, 2400টা। ও 2400টা শেয়ার চেয়েছিল, তাই ওকে 2000টা শেয়ার দিয়েছিল। তাহলে তুই বল এখানে ও কতগুলো শেয়ারের মানে মানে ভালো করে বোঝ। ওকে দিয়েছিল 2000টা শেয়ার, কিন্তু চেয়েছিল কত? তাহলে কতগুলো শেয়ারের টাকা কোম্পানিকে এক্সট্রা দিয়ে রেখেছিল অ্যাপ্লিকেশনের সময়? 400টা। তাই এটাকে লিখতে হয় এক্সেস অ্যাপ্লিকেশন। এক্সেস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সময় ও যখন কোম্পানির মালিক হতে চেয়েছিল, অক্সফোর্ড কোম্পানির, এক্স তো কোম্পানির কাছে 2400 শেয়ার চেয়েছিল। 2400 শেয়ার চেয়েছিল মানে 2400 শেয়ারের ফর্ম ফিল আপ করেছিল। তাহলে কতগুলো শেয়ারের ফর্মের টাকা এক্সট্রা দিয়েছিল? 400টা। তো এখানে লিখবো 2400 মাইনাস 2000, 400টা শেয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো? তাহলে ও 400টা শেয়ারটাকে এক্সট্রা দিয়েছিল। অ্যাপ্লিকেশন কত করেছিল? 4 টাকা, মানে 400 ইন্টু 4 1600 টাকা এক্সট্রা দিয়ে রেখেছিল। এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো লেখ অ্যাডভান্স, মাইনাস দিলে অ্যাডভান্স 400 ইন্টু 4 1600। 14,000 থেকে 1600 মাইনাস করলে 13,000, 12,400। তাহলে অ্যালটমেন্টে যে এতক্ষণ ধরে তোরা বলছিস স্যার 14,000 টাকা দিতে পারিনি, না, ও দিতে পারিনি কত অ্যালটমেন্টে? 12,400 টাকা দিতে। কলসিন এরিয়া লিখবি তুই 12,400, ঠিক আছে। কলসিন এরিয়া লিখবি 12,400। তাহলে 3,10,000 থেকে এরকম পেজ আরো পাবো, আরো পাবো, বারবার করে করবো, অসুবিধা নেই, শিখে যাবে। 3,10,000 থেকে 12,400 বাদ দে, কত হচ্ছে? 2,97,600 টাকা। তো 12,400 টাকা করে আসবে। এই তো দেখ, মাইনাস মাইনাস 9,00,000 14,000 থেকে 1600 টাকা বাদ দে। ও আচ্ছা। হ্যাঁ, লিখলাম। লিখে লিখে নে একটুখানি, এত slow। জানা হবে। জানা হুম। মাইনাস করে একটু প্রথম বার কিন্তু পেমেন্টাইজ যে হলো এটা কমপ্লিট। অ্যালটমেন্ট তো হয়ে গেল, এবার কল ডাকবো, কল, ঠিক আছে পুরো। হ্যাঁ না? দেখ, আমি তোকে কি বলছি, আমার কথা মনোযোগ সহকারে শুনতে চাইলে আমি তোকে বলেইছি পরীক্ষায় এবছর পড়াটা আসবে না, বাট তুই করে রাখতে ক্ষতি কোথায়? একই তো অঙ্ক, একই অঙ্ক। দেখ, পড়াটা দিলে এর বাইরে দেবে না তো, যেমন করাচ্ছি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম টাফ সাম। এটা বলে ম্যাক্সিমাম টাফ সাম, এর চেয়ে টাফ আর হয় না। এর চেয়ে টাফ আর হয় না, ঠিক আছে তো? এর চেয়ে টাফ হয় না, তুমি প্র্যাকটিস করে রাখলে ক্ষতি কোথায়? এবার লেখ নেক্সট জার্নাল লিখবো, কোম্পানি শেয়ারের কাছে কি টাকা যাবে? কলের টাকা। কল 2 টাকা করেছিল। লেখ শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত টাকা করেছিল? কল 2 টাকা করে, তাই তো? কতগুলো শেয়ার টাকা চাইবে? 50,000 ইন্টু 2 1,00,000 টাকা। 1,00,000 টাকা চাইবে, 1,00,000 টাকা। এবার টাকা দেওয়ার পালা ওদের, শেয়ার হোল্ডারদের। টাকা দেওয়ার যখন প্রশ্ন উঠলো, লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখ ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা বলতো। সিম্পল ভাবে তোকে বুঝিয়ে বুঝিয়ে করছি। দেখ 1,00,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে এক্স এর থেকেও টাকা পাবো না, আবার ওয়াই এর থেকেও টাকা পাবো না। এক্স এর থেকে কত টাকা পাবো? 2,000 টা শেয়ার। এটা নরমাল, এটা জানিস, এটা এমন কিছু বোঝানোর ব্যাপার নেই। 2,000 টা শেয়ার 2 টাকা করে পাবো না, মানে 4,000 টাকা এক্স এর কাছ থেকে পাবো না। ওয়াই এর কাছ থেকে 3,000 টা শেয়ার টাকা, 2 টাকা করে, মানে 6,000 টাকা। তাহলে 1,00,000 থেকে তুই 10 পেলি না, পেলি কত? 90। এটা তো সোজা, এটা একদম সোজা, এটা কিছু না। এখনো পর্যন্ত অঙ্কের মধ্যে তোর অ্যালটমেন্টের কল সিনিয়রটা হয়তো তোর কঠিন লাগতে পারে, কিন্তু এখনো মধ্যে পুরো সোজা। 1,00,000 থেকে 10 বাদ দিলে কত হলো? 90,000 টাকা তুই পেলি। যেই টাকাটা পেলি না তাকে কি বলে? কল সিনিয়র। তাহলে কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। টু শেয়ার কল অ্যাকাউন্ট। হয়ে গেল। এবার কি করবো? বলে যে কোম্পানি শেয়ারগুলো ফরফিট করতে বলে, তাহলে কতগুলো শেয়ার ফরফিট করা উচিত বল? এক্স আর ওয়াই 2, 3, 5,000 টা শেয়ার ফরফিট করবো।
ফরফিট করার জার্নাল বুঝে বুঝে করবি, হ্যাঁ? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট করছি? ৫,০০০টা শেয়ার ইন্টু মানি সো কল্ড আপ ১০ টাকা করে, ৫,০০০ ইন্টু ১০ ৮৫। এবার কি করতাম? প্রিমিয়াম ডেবিট করতাম। প্রিমিয়াম দিতে না পারলে প্রিমিয়াম ডেবিট করতে হয়। তাহলে দেখ, এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম দিতে পেরেছে কি পারেনি? প্রিমিয়াম দিতে পারেনি তো। কে দিতে পারেনি প্রিমিয়াম? এক্স না ওয়াই নাকি দুজনই? এক্স দিতে পারেনি, এক্স। তাহলে ২,০০০ ইন্টু কত করেছিল প্রিমিয়াম? ৩ টাকা। ২,০০০ ইন্টু ৩ ৬,০০০ টাকা। টু কলস ইন এরিয়ার। কি লিখলাম? টু কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার তো তোকে বোঝাতে হবে না। এখানে ১০,০০০ টাকা আর আগে কত পেয়েছিল কলস ইন এরিয়ার বল? ১২,৪০০। ১০ আর ১২,৪০০ ২২,৪০০। এবার লিখবো কি? টু শেয়ার ফরফিটেড। বাকি ব্যালেন্সটা করে ফেল। কত? ৫৬,০০০ থেকে ২২,৪০০ বাদ দে। ৩৩,৬০০ টাকা। ঠিক আছে? হয়ে গেল এত অব্দি? ক্রস চেক করা শিখিয়েছিলাম। ক্রস চেক শিখতে হবে, ক্রস চেক শেখা উচিত। ৩৩,৬০০ কি করে বেরোলো? দেখ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এক্স কোথায় টাকা দিতে পারেনি বলতো? এক্স কোথায় ফেল করেছে? অ্যালটমেন্টে। তাহলে এক্স এর কাছ থেকে কিসের টাকা পেয়েছে বলতে পারবি? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। অনলি অ্যাপ্লিকেশন পেয়েছিস। তাহলে বল দেখি কত টাকা পেয়েছিস? কত হয়েছে বল? ৮,০০০ টাকা। কিন্তু আমি কত বের করলাম দেখ। তারপর তো বোঝাচ্ছি তোর ব্যাপারটা। ২,৪০০ ইন্টু ৪। আমি বললাম ৯,৬০০ টাকা পেয়েছি। তুই বললি কতগুলো পেয়েছিস? দেখ বুঝে বলছি। বোঝার চেষ্টা কর। তুই বললি স্যার এক্স কোথায় ফেল করেছে? অ্যালটমেন্ট। তাহলে এক্স এর কাছ থেকে অ্যাপ্লিকেশন পেয়েছে। তো অ্যাপ্লিকেশন কত করেছিল? ২,০০০ ইন্টু ৪ ৮,০০০। তুই ৮,০০০ বললি তো? কিন্তু আরো ১৬০০ হবে। তোকে বুঝতে হবে। তুই দেখ, একটু চিন্তা ভাবনা কর না, একটু মাথা খাটা। তুই এক্স কোম্পানি থেকে কতগুলো শেয়ার চেয়েছিল? ২৪০০ শেয়ার চেয়েছিল। তাহলে টাকা কতগুলো শেয়ার টাকা দিয়েছিল? ২৪০০ শেয়ার টাকা দিয়েছিল, হ্যাঁ কি না? আমি তাই করলাম ২৪০০ ইন্টু ৪। তুই বললি ২,০০০ ইন্টু ৪। কিন্তু একটু বুঝে বলতে হবে ২,০০০ ইন্টু ৪। তুই ২,০০০ ইন্টু ৪ লিখিস, লেখ, কোনো সমস্যা নেই। তারপরে তোকে তার পরেক্ষণে তোকে বলতে হবে, স্যার ৪০০ এর সাথে অ্যাডভান্স করেছিলাম। ৪০০ ইন্টু ৪ করতে হবে। হয় তুই ২৪০০ ইন্টু ৪ কর, নাহলে ২,০০০ ইন্টু ৪ প্লাস ৪০০ ইন্টু ৪ কর। বুঝা গেল? বুঝেছিস কি বুঝিসনি? এটা এক্স। ওয়াই। ওয়াই ফেল করেছে কোথায়? কলে। তাহলে ওয়াই থেকে কিসের টাকা পেয়েছি? অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। তাহলে অ্যাপ্লিকেশন কত করে ছিল? ৪ টাকা। তাই তো? অ্যাপ্লিকেশন ছিল কত? ৪ টাকা। আর অ্যালটমেন্ট কত করে ছিল বল? ৭ টাকার মধ্যে ৩ টাকা প্রিমিয়াম ছিল। তাহলে ৪ টাকা। তাহলে ৪ আর ৪ ৮। ৩ আর টা কত হবে? ২৪,০০০ টাকা। ২৪ আর ৯ ৩৩,৬০০। দেখ, ক্রস চেক সবসময় তুই ক্রস চেক করা শিখবি। ক্রস চেক করলে না কনসেপ্ট ক্লিয়ার হয়। ক্রস চেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারলি তো? ক্রস চেকটা লিখে রাখ এটা। বুঝা গেল? আমরা যে গ্র্যাজুয়েশন অঙ্ক করাই, গ্র্যাজুয়েশন এখন যে অঙ্ক করছি এই অঙ্কগুলোই গ্র্যাজুয়েশন পরীক্ষায় আসে। এই অঙ্কই আসে এখন যে অঙ্ক করছি। এই অঙ্কগুলো গ্র্যাজুয়েশনে আসে। এবার কি বলেছে? ফরফিচার হয়ে গেল। রি-ইস্যু করতে হবে। দেখ বলছে আউট অফ দ্য ফরফিটেড শেয়ার, যতগুলো শেয়ার ফরফিট করলাম তার মধ্যে ৩,০০০ টা শেয়ার রি-ইস্যু করছি। লেভেলের অঙ্ক ছিল অঙ্কটা। রিয়েলি বলছি লেভেলের অঙ্ক ছিল একদম। পুরো আমি যেই অঙ্কটা খুঁজছিলাম একদম, আমি অ্যাকচুয়ালি এই অঙ্কটাই খুঁজছিলাম। সেই অঙ্কটাই তুলে দিয়েছে। ঠিক আছে তো? রি-ইস্যু করলো। কতগুলো শেয়ার রি-ইস্যু করব? ৩,০০০ টা শেয়ার। রি-ইস্যু করে টাকা আসবে, লাইক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ৩,০০০ টা শেয়ার কি করলাম বল? ৩,০০০ খানা শেয়ার রি-ইস্যু করছি। কত টাকা করে রি-ইস্যু করছি বল? বলেছিল কি? দেখ কোশ্চেন পড় না। কোশ্চেন পড়লে বুঝে যাবি। আরে 20% ডিসকাউন্ট বলেছিল। তাহলে একটা শেয়ারের দাম যদি ১০ টাকা করে হয়, 20% ডিসকাউন্ট মানে কত? ৮ টাকা। ৩,০০০ ইন্টু ৮ কত হবে? ২৪,০০০ টাকা। হয়ে গেল। আসলো কত? ২৪,০০০ টাকা। কত আসলো? ২৪,০০০ টাকা। ঠিক আছে? এইবার তাহলে টাকা পেলাম না কত? ৳২ করে পেলাম না। তাহলে কত? কত টাকা পাসনি? ৬,০০০ টাকা পাসনি। ডেবিট।
3000 ইন্টু 2, এটাকে কি লিখতাম মনে আছে? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। টু কি লিখবো? শেয়ার ক্যাপিটাল 30,000 টাকা। ঠিক আছে, লাস্ট জার্নাল। আমি তোদের কি বলছিলাম আগের ক্লাসে, যে গ্র্যাজুয়েশনের লাস্ট জার্নালটা করার জন্য দেয় 5 নম্বর। লাস্ট জার্নালটা করার জন্য 5 নম্বর দেবে। ছেলেটা গ্র্যাজুয়েশন লেভেলেরই অঙ্ক, ঠিক আছে? আমি তোকে বলছি, আমাকে তুই জিজ্ঞাসা কর, আমি কনফিডেন্স 1000%, মানে 1000%, ঠিক আছে, 100 না 1000% কনফিডেন্স সহকারে বলছি এরকম টাইপের পড়াটা দেবে না, স্পেশাল ক্যাটাগরি পড়াটা দেবে না, ঠিক আছে? নর্মাল পড়াটাই দেবে, ঠিক আছে? তো এই অঙ্ক এক্সট্রিমলি টাফ, এটা অ্যাকচুয়ালি বিকমের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল, যাক, ওই তো বলে এক্সট্রিমলি টাফ কোশ্চেন দিয়ে দিয়েছিল। আচ্ছা যাই হোক, লাস্ট জার্নাল লেখ শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, এখানে তুই ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট করে কোনো কাজ করে হবে না, কিচ্ছু কাজ হবে না এখন, এখন কাজ হবে না। কেন কাজ হবে না? এখানে একটা কথা বলেছিল, দেখ, এখানে বলেছিল যে এক্স এর সবকটা শেয়ার রিইস্যু হয়ে গেছে। কতগুলো শেয়ার রিইস্যু করেছে? 3000টা শেয়ার, তার মধ্যে এক্স এর সবকটা শেয়ার রিইস্যু হচ্ছে। দেখ, আমি একটা সাজিয়েছিলাম, মনে পড়ে? মনে করার চেষ্টা কর। এক্স আর একটা ছিল ওয়াই। এক্স কতগুলো শেয়ার ফেল করেছিল? 2000টা শেয়ার। ওয়াই কতগুলো শেয়ার ফেল করেছে? 3000টা শেয়ার। ঠিক আছে তো? ফরফিট করলাম কতগুলো শেয়ার বল? এই 5000টা শেয়ার, হ্যাঁ কি না? 5000 শেয়ার ফরফিট করলাম। এবার কি হচ্ছিল? রিইস্যু করেছি কতগুলো শেয়ার বল? 3000টা শেয়ার। বলেছে এক্স এর সবকটা শেয়ার রিইস্যু করতে, তাহলে এক্স এর কতগুলো রিইস্যু করবো বল দেখি? 2000 আর ওর 1000। তাই তোকে বলেছিল। এই কনসেপ্টটা ক্লিয়ার, ছবিটা পরীক্ষায় আঁকা জরুরি নয়, কিন্তু কনসেপ্টটা তোর ক্লিয়ার থাকাটা জরুরি, তাহলে খুব ইজি হয় ব্যাপারটা। হয়ে গেল তো? এবার আমাদের আর কি লিখতাম, কি ফরফিটেড ক্রেডিট লিখতাম না? মনে করার চেষ্টা কর। ফরফিটেড ক্রেডিট কার কার করবো? এক্স আর ওয়াই দুজনের। এক্স ফেল করেছিল কোথায় বল? আচ্ছা, এক্স এর কাছ থেকে তুই কত টাকা পেয়েছিলি? দেখ না, এই যে অলরেডি করে রেখেছিলাম না, এই যে 9600 টাকা পেয়েছিলি, কার থেকে পেয়েছিলি তুই? এক্স এর থেকে। কিন্তু কতগুলো শেয়ারের জন্য পেয়েছিলি এটা? 2000টা শেয়ার। 2000টা শেয়ার, ভালো করে ও ক্যালকুলেট করে কিছু লাভ নেই, ক্যালকুলেট করে কিছু লাভ নেই। 2000টা শেয়ার, 2400টা। দেখ, ও তো কোম্পানিকে 2000টা শেয়ার, ও তো চেয়েছিল 2400টা শেয়ার, ওকে দিয়েছিল 2000টা শেয়ার। ও 2000টা শেয়ারের জন্যই এই টাকাটা দিয়ে দিয়েছিল, 9600 টাকা। এক্স এর কাছ থেকে 9600 টাকা পেয়েছিল 2000টা শেয়ারের জন্য। এবার ওয়াই এর কাছ থেকে কত টাকা পেয়েছিল বল? ওয়াই এর কাছ থেকে দেখ কত পেয়েছিল? 24,000 টাকা পেয়েছিল। কতগুলো শেয়ার? 3000টা শেয়ারে 24,000 টাকা পেয়েছিল, এক একটা শেয়ার 8 টাকা করে পেয়েছিল। তাহলে এখানে কত করবো? 1000 ইন্টু 8 মানে 8000 টাকা। বুঝেছিস কি বুঝিস? ভালো করে শোন। ওয়াই কত টাকা দিতে পারেন? ওয়াই 3000টা শেয়ার টাকা দিতে পারেন, ঠিক আছে? কিসে টাকা দিতে পারেন? কলে। তাহলে ওয়াই থেকে কিসের টাকা পেয়েছে? স্যার অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশন 4, অ্যালটমেন্ট 4, 4 4 8। তাহলে ফরফিটেড ক্রেডিট কত হলো বল? 9600 প্লাস 8000, 9 আর 4 13, 13 আর 4 17,600 টাকা। ফরফিটেড ক্রেডিট হয়ে গেল 17,600 টাকা। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিই 17,600 টাকা ক্রেডিট, আর ডেবিট কত ছিল? 6000। তাহলে কত হলো? 11,600 হলো অ্যান্সার। টুকে নিবি, টুকে নিয়ে আমি দিচ্ছি। আচ্ছা, এবার দেখ কি করবো। এর সঙ্গে থিওরি দিয়েছিল, দেখ কি থিওরি দিয়েছিল, জলের মতন থিওরি দিল। দেখ অঙ্ক কে করবে পুরাটার অঙ্ক? দেখ দেখ থিওরিটা দেখ কি দিয়েছে। সিকিউরিটিজ প্রিমিয়াম কাকে বলে? হয়ে গেল, সিকিউরিটিজ প্রিমিয়াম কাকে বলে লিখে দিল। একটি কোম্পানি সিকিউরিটি প্রিমিয়াম কি কি প্রয়োজন ব্যবহার করতে পারে, এই থিওরিটা লিখতে খুব জোর হলে 7 থেকে 8 মিনিট লাগে। 8 মিনিটে থিওরি কমপ্লিট। একটা কোম্পানি কি কি কারণে সিকিউরিটি ব্যবহার করতে, 4 থেকে 5টা পয়েন্ট লেখো, 4 এ 4 পেয়ে যাবে। 4-5টা পয়েন্ট। আমি তোদের কি বলি, এই জন্য কি বলি, থিওরি ইস্যু অফ শেয়ার থিওরিটাও ভালো করে পড়ে যাবে। যদি তোর পরীক্ষায় পড়াটার অঙ্ক আসে, তো থিওরি তো থাকবেই তোর, এবং কমন থিওরি তুলে দেবে, একদম কমন থিওরি তুলে দেবে। থিওরিটা দিবি, অসুবিধা কোথায়? এখানে যেমন বলেছে, এখানে বলেছে ন্যারেশন নট রিকোয়ার্ড। আর যেখানে বলবে লিখতে তো হবে, ন্যারেশন লেখা এমন কিচ্ছু ব্যাপার না।
যেটা থাকবে ওটাই তুলে দিবি, ঠিক আছে? অত কিছু ব্যাপার নাই। ন্যারেশন লিখতে হবে, তোকে যেখানে লিখতে বলবে সেখানে লিখতে হবে, ঠিক আছে? তো ন্যারেশন লিখবি, ন্যারেশন লিখবো না কেন? ন্যারেশন তো এমন কি হুবহু ন্যারেশন লিখতে হবে না, এখানে লেখা নিয়ে কথা, ঠিক আছে? তুই নিজেই লিখবি, লিখে লিখে দেখাবি, বলে দেবো ঠিক ভুল। দেখ, ৮ এরটা অ্যাডমিশনের অঙ্ক দিয়ে, ঠিক আছে? অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে। তাহলে তোরা না একটা কাজ অত করতে হবে না, কোশ্চেন বেশি পড়ার দরকার নেই, তোরা আগে দাগ কেটে রাখ অ্যাডমিন, তারপর অঙ্কটা কর। দেখ, দাগ কাটা হয়ে গেল আমাদের প্রত্যেকের। এবার কোশ্চেনটা পড়ো। তো প্রথমে লেখ, সব লিখতে থাকে একটা করে। ক্যাপিটাল এর ব্যালেন্স কত বলছে? এ আর বি ৬০,০০০, ৩০,০০০। পরীক্ষায় তো এবছর কি বলছি? অ্যাডমিশন আসবে, তো ঠিক আছে, দেখি এই অ্যাডমিশন ঠিকঠাকই লাগছে। লেখ বাই ব্যালেন্স বিডি কত লিখবো? এর ঘরে লিখবো ৬০,০০০, বির ঘরে লিখবো কত? ৩০,০০০। লিখে দিলাম, এ আর বি লিখে দিলাম। প্রফিট অ্যান্ড লস এখন কত বলছে? ২০,০০০ টাকা, জানিস? কিন্তু বোঝাতে হবে না প্রফিট অ্যান্ড লস কি হয়, পার্টনারে ভাগ করে দেবো। কত? 3:1। দেখ ওপরে 3:1 বলেছে, তাহলে ২০,০০০কে 3:1 ভাগ করলে কত হয়? ২০,০০০ ভাগ ৪ মানে ৫, মানে ৫ ইন্টু ৩, ১৫,০০০ আর ৫,০০০। লেখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ১৫,০০০ আর ৫,০০০। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত দিয়েছে? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড ৪০,০০০ টাকা। আগের ক্লাসে বলেছিলাম, কি রে, এই যে এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক দিয়েছে, ভালো করে শুনবি কিন্তু। এরকম পয়েন্ট পরীক্ষার হলে পেতে পারিস। আগের বছরও ছিল, আমি দেখেছিলাম, রিটায়ারমেন্ট দিয়েছিল। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এটা জানিস তো এই ফান্ড জিনিসটা কি? এই ওয়ার্কারদের কম্পেনসেশন দেওয়ার জন্য ফান্ডটা তৈরি করা হয়। মানে যারা কোম্পানিতে, ফ্যাক্টরিতে কাজ করে ওদের কোনো ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে, তার জন্য এই ফান্ডটা তৈরি করে। এবার দেখ নিচে কি ওয়ার্কসম্যান কম্পেনসেশনে কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? ভালো করে দেখ, ভালো করে দেখ, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে ওয়ার্কসম্যান কম্পেনসেশনে কোনো অ্যাডজাস্টমেন্ট? এই দেখ, কত নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে? বি। বি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে কি? বলছে তোর দেয়ার ইজ আ লাইবিলিটি অন ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড হ্যাজ বিন সেটেল ₹30,000। আচ্ছা, মানে এর লাইবিলিটি কত? ৩০,০০০ টাকা। ফান্ড কত ছিল? দেখ ফান্ডে ৪০,০০০ টাকা ছিল। সে লাইবিলিটি মানে কি? লাইবিলিটি মানে ওয়ার্কাররা ফিউচারে ৩০,০০০ টাকা ক্লেম করতে পারে, এটাকে বলে লাইবিলিটি। তাহলে ক্লেম করতে পারে ফিউচারে ৩০, তাহলে ক্লেম করবে না কত? ১০। ছিল তো ৪০, ছিল তো ৪০, ৩০ যদি ক্লেম করতে পারে তাহলে ক্লেম করবে না কত? ১০। যেই টাকাটা ক্লেম করবে না সেই টাকাটা পার্টনাররা নিয়ে নেবে, সেই টাকাটা পার্টনার। সিম্পল কথা, একদম সিম্পল বলছি। ফান্ডে ছিল ৪০,০০০ টাকা, ওয়ার্কাররা ফিউচারে ৩০,০০০ টাকা ক্লেম করতে পারে। ওয়ার্কাররা যেই টাকাটা ক্লেম করতে পারে সেটা তো লাইবিলিটি বলে দিয়েছে। আর লাইবিলিটি সাইডে লেখ, লেখ। আমি শর্টে লিখলাম WCF কত? ৩০,০০০ টাকা।
ঠিক আছে, ওয়ার্কাররা 30,000 টাকা ক্লেম করতে পারে, তাই লাইবিলিটি লিখে দিলাম। তাহলে ক্লেম করবে না কত বল, 10,000 টাকা, তাই তো? যেই টাকাটা ক্লেম করবে না সেই টাকাটা কাদের পাও না, পার্টনারদের পাও না। পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লেখ WCF কত, 10,000 টাকা, 3:1 বেটে দে। তাহলে 3:1 মানে 10,000 ভাগ 4 মানে আড়াই, আড়াই পেতে 7.5 আর 2,500, 7,500 আড়াই। তাহলে এরকম পয়েন্ট দিলে কখনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই। WCF বলে দিলাম, টেকনিকটা কি বলে দিলাম, এই টেকনিকে তোকে ফলো করতে হবে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের লাইবিলিটি দেখতেই হবে না, লাইবিলিটি সাইডে বসিয়ে দিবি না, বুঝতে পারলি তো? লাইবিলিটি, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড লাইবিলিটি সাইডে লেখ 50,000 টাকা। লাইবিলিটি সাইডে লেখ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, আগের বছর এসেছিল এটা, রিটায়ারমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছিল। কত টাকা বললাম? লাইবিলিটি 50,000 টাকা, তাই তো? নেক্সট, ক্রেডিটার্সে কি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল? দেখ তো, ক্রেডিটার্সে কি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল? দেখতে পাচ্ছি না ক্রেডিটার্সে কোনো অ্যাডজাস্টমেন্ট, ক্রেডিটার্স বলেনি। লিখে দে লাইবিলিটি সাইডে লেখ ক্রেডিটার্স 30,000। অ্যাসেট সাইডে চলে আয়, গুডউইল। জানিস তো, বলতে পারবি সে বলতে কি গুডউইল অ্যাসেট সাইড আছে 40,000 টাকা, কি করা উচিত? রাইট অফ, হ্যাঁ, ওটা ওল্ড রেশিওতে রাইট। ওল্ড রেশিওতে রাইট অফ করতে হবে। তাহলে পিএল পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লেখ টু গুডউইল, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লেখ টু গুডউইল, লেখ টু গুডউইল অ্যাকাউন্ট। কত টাকা দিয়েছে বল গুডউইল? 40,000 টাকা, এটা ভাগ করে দিবি 3:1, কত হচ্ছে বলতো? 30,000 আর 10,000। নেক্সট কি বলেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিন, এখানে কি দিয়ে দেখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিন লেখ, অ্যাডজাস্টমেন্ট ছিল একটু দেখে নি। 70,000 টাকা বলেছে। লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিন ইনারে লিখবি 60,000, এর সঙ্গে যোগ দিয়ে লেখ ইনক্রিজ 10,000। কত হলো? 70,000 টাকা। তাহলে অ্যাসেট 10,000 টাকা বেড়ে গেছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? রিভলিউশন ক্রেডিট দিকে বসাতে হয়। কি লিখবি? বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10,000। ডেটার্স, ডেটার্স কত ছিল দেখ, ডেটার্স ছিল দেখ 45 থেকে 5 বাদ দিয়ে 40। ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট ছিল 10% ছিল। ডেটার্স লেখ 45,000 টাকা, মাইনাস দিয়ে লিখবি প্রভিশন কত, 10% বলে তোমার কত হবে? 45,000 10% করলে 4,500 হয়, বাইরে হবে 40,500। এটা হবে, এটা অর্ডিনারি হবে এটা, ঠিক আছে? তার মানে আমাকে ডেটার্স, প্রভিশন, ওরা দেখিয়েছে কত, 5, দেখাতে হবে 4,500 টাকা। কত টাকা বেশি দেখিয়েছিলাম? 500 টাকা, 500 টাকা প্রভিশন বেশি দেখিয়েছিলাম, ঠিক আছে? এখন প্রভিশন কমাতে হবে। প্রভিশন মানে লাইবিলিটি, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? লাইবিলিটি কমানো আমাদের কাছে কি হয়? লাভ। লাইবিলিটি কমাতে লাভ, তো হলো রিভার্সাল ক্রেডিট এলে 500 টাকা কি লিখবো? পাই প্রভিশন ফর ব্যাড ডেট, কি হয়নি? লিখবো আই প্রভিশন ফর ব্যাড ডেট। 4,500 থেকে কত, 5,000 থেকে 4,500 বাদ। নেক্সট, স্টক, স্টক 30,000 টাকা, স্টকের অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ স্টক 10% কমে গেছে। লেখ স্টক 30,000 টাকা, লেখ ইনারে মাইনাস দিয়ে লেখ রিডিউস 10%, 3,000 বাদ দিয়ে লিখবো, বাইরে পাঠাবো 87,000। রিভলিউশন ডেবিটে লেখ 3,000 টাকা বলে লিখবি টু স্টক। ইনভেস্টমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে, ইনভেস্টমেন্টটা দেখতো।
ইনভেস্টমেন্ট কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, ইনভেস্টমেন্ট বলেছে দেখ 35,000 টাকার মার্কেট ভ্যালু 30,000 টাকা, মার্কেটে ইনভেস্টমেন্ট ভ্যালু 30,000 টাকা, তাহলে ইনভেস্টমেন্ট 5,000 টাকা কমে যাবে। অ্যাসেটে লেখ ইনভেস্টমেন্ট 35,000 টাকা রিডিউস করবো 5,000 টাকা, বাদ দিয়ে বাইরে বসবে 30,000 টাকা, ঠিক আছে? তাহলে অ্যাসেট কত টাকা কমে গেল? 5,000 টাকা। তাহলে ডিভাইডেড ডেবিটে লেস টু ইনভেস্টমেন্ট 5,000 টাকা। ব্যাংক পরে করবো, হ্যাঁ, প্লাস মাইনাস করতে হবে তো। প্রিলিমিনারি এক্সপেন্স বলে 10,000 টাকা, তাই তো? এটা কি করতে হয় জানিস? প্রিলিমিনারি এক্সপেন্সেস, এই দেখ শোন, প্রিলিমিনারি এক্সপেন্স ব্যবসার এক ধরনের লস, এটা লস মনে করে তুই করে দিবি, এটা মনে করবি এক ধরনের লস, লস মনে করে তুই কাজ করে দিবি। তার মানে কি করতে হবে? এটা পিএল এক পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে বসাবে, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে বসাবে টু প্রিলিমিনারি এক্সপেন্সেস। অ্যাকচুয়ালি প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে অডিটের ভাষায় বলা হয়, অডিটের কনসেপ্ট এটা, কোম্পানি গঠন হওয়ার আগে বেশ কিছু খরচা করতে হয়, ঠিক আছে? আর যখন কোম্পানি তৈরি হয়ে যায় প্রতি বছর এটা কিছু কিছু করে রাইট অফ করতে হয়, তাই না? হ্যাঁ লিখলাম। কত টাকা ছিল প্রিলিমিনারি এক্সপেন্সেস বল? 10,000 টাকা। রেশিও কি ছিল? 3:1, মানে 7.5 আর 2.5, ঠিক আছে তো? মেলাবো পরে। তোমাদের কি কি হয়ে গেল কাজ? এই এন্ট্রি হয়ে গেছে, এই এন্ট্রি হয়ে গেছে, এই এন্ট্রি হয়ে গেছে। এবার কি বলেছে? ব্যবসায় নতুন একজন পার্টনার নয় সি, ঠিক আছে? তো আর গুডউইল কত ছিল ব্যবসায়? 80,000 টাকা। সি ইজ আনএবল টু ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেইজ ইন দ্য বুকস অফ ফার্ম। বলছে ব্যবসার নতুন একজন পার্টনার ছিল সি, ঠিক আছে তো? ব্যবসার নতুন একজন পার্টনার কি ছিল? ব্যবসার নতুন যে পার্টনার তার নাম কি ছিল? সি, ঠিক আছে তো? ওকে তো গুডউইল আনতে হবে নতুন পার্টনারকে। তো গুডউইল কত ছিল? 80,000 টাকা। ওকে 80,000 টাকা আনতে বলেনি। ওকে 80,000 টাকা আনতে বলেনি। সবার গুডউইল ছিল 80,000 টাকা। তো ব্যবসার গুডউইল ছিল, ব্যবসার টোটাল গুডউইল ছিল 80,000 টাকা। তাহলে সি কে আনতে কত হবে? দেখ প্রথমে ওয়ার্কিংস কর। প্রিমিয়াম ফর গুডউইল লেখ, ওয়ার্কিংস লেখ প্রিমিয়াম ফর গুডউইল। লেখ প্রিমিয়াম ফর গুডউইল। 80,000 টাকা। এবার সির শেয়ার বলেছিল অঙ্কে? সির শেয়ার নিচে বলেছিল না? নিচে বলছে 1/5, তাহলে 80,000 1/5 করলে হবে 16,000। তাহলে ওকে এই টাকাটা আনতে বলেছে, ও তো আনতে পারেনি টাকাটা। ওকে আনতে বলেছে, ও আনতে পারেনি। আগের দিন করাচ্ছিলাম। এই বলছি এই পেজে মানে স্কুলের সমস্ত কোশ্চেন তো ভালোই করেছে। একটা কোশ্চেন একটু মানে অ্যাডমিশন এত সোজা দিয়ে দিয়েছে। একটা লাইন তো ঘোরানো উচিত। এই যে ঘুরিয়ে দিয়েছে। নতুন পার্টনার কে প্রিমিয়াম আনতে বলেছে 16,000 টাকা, ও আনতে পারেনি। আনতে পারলে তো জানিস কি করতে হতো? ও আনতে পারেনি। আনতে না পারলে কি করতে হয় দেখ। এই দেখ আনতে না পারলে কি করতে, মন দিয়ে শুনবি। এখানে লিখছি আগে দেখে নে, বাই। কি লিখবি? বাই। কি লিখবো? নতুন পার্টনারের নাম কি? সি। আচ্ছা। আচ্ছা ওকে, ওর কত টাকা আনার কথা ছিল? 16,000 টাকা। তো ওই যে টাকাটা আনতো সেই টাকাটা কারা নিত? এ আর বি নিত। এই 16,000 টাকা কাদের পাওনা? এ আর বি। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিও। কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, নিউ রেশিও তো বলেনি। তাহলে ওল্ড রেশিও 3:1, তাহলে 16,000 কে 3:1 এ ভাগ কর, দেখ কত হচ্ছে? 12,000 আর 4,000, তাই তো? তার মানে এই 16,000 টাকার মধ্যে এর পাওয়ার কথা 12,000, বির পাওয়ার কথা 4,000। সিম্পল ব্যাপার। যদি টাকাটা আনতে পারতো এখানে লিখতাম বাই ব্যাক। টাকা আনতে পারেনি তো ব্যাংক তো লিখতে পারবো। তাহলে কি লিখবো? এই যে সি, একদম ঠিক সি লিখবো। কেন? আজকে সির কাছে 16,000 টাকা পাই, সি তো আনতে পারেনি। ও বলছে দেখো আমার কাছে এখন টাকা নেই, এখন দিতে পারবো না। পরে নেবো আমার থেকে। পরে নেবো, তাই এখানে পরে নেবো মানে তোর নাম লিখে রাখো। ওর নাম লিখে রাখো। তাই কি লিখবো এখানে? বাই। সি ইজ কারেন্ট। দেখ এর এই পয়েন্ট দিতেই পারে পরীক্ষায়। এটা কিন্তু দিতেই পারে। আনতে পারলে কি হবে? আনতে না পারলে কি হবে? আনতে পারলে তো ব্যাংক, আনতে না পারলে
নতুন পার্টনার না, লিখো বাই সিস কারেন্ট অ্যাকাউন্ট, লেখ বাই সিস কারেন্ট অ্যাকাউন্ট। বোঝা গেল? 12,000 আর 4,000 সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে অ্যাসেট লেখ সিস কারেন্ট অ্যাকাউন্ট। কত টাকা লিখলাম বল? 16,000 টাকা, একবারে 12 আর 4 16,000 টাকা। বুঝে গেলি তো পয়েন্টটা? পয়েন্টটা কোনো কঠিন ছিল না, দেখ ভালো করে দেখ, এটা কিন্তু ভালো করে আমরা ক্লাসে বহু করেছি এটা। তাহলে তোর কিন্তু মাথার মধ্যে এটা ঢুকতে হবে। নতুন পার্টনার দেখ এরকম দিতেই পারে, নতুন পার্টনার আনতে না পারলে কি হবে? এরকম দিতেই পারে কিন্তু। হয়ে গেল দেখ, এই পয়েন্টটাও হয়ে গেল আমাদের। এই অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট প্রথমটা। এবার কি বলেছে? সি ইজ এন্টাইটেল টু 1/5 শেয়ার অফ প্রফিট অ্যান্ড হি ব্রিংস 25% অ্যাডজাস্টেড ক্যাপিটাল এ অ্যান্ড বি অ্যাজ হিজ ক্যাপিটাল ইন ক্যাশ। ও এটা তো সোজাই দিয়েছে। ব্যবসার যে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, ঠিক আছে? কিন্তু বলেছে দুজনের যে দুজন পার্টনার ছিল ওদের যা ক্যাপিটাল তার 25% বাড়বে। এখন করতে পারবো না, আগে না মেলাতে হবে। অঙ্ক শেষ, অঙ্ক শেষ, এবার মেলাতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কে 8 দিক যোগ কর, 10,500 টাকা, তার থেকে 8,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 2,500 টাকা। কি লিখবে এখানে? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি কি নাম ছিল পার্টনারদের বল? এ আর বি। এ আর বি। তো 2,500 কে 3:1 এ বেটে দে, কত হচ্ছে? 2,500 ভাগ 4 ইন্টু 3, কত হয়েছিল? না, ভুলে গেছি। 1,875, 625 হয়ে গেল। এটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়ে পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে লিখ বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। বরাদ্দ 125। এর ঘরটা টোটাল কর। 60,000 যোগ 15,000 যোগ 7,500 যোগ 12,000 যোগ 1,875, কত হচ্ছে? 96,375, লেখ। তার থেকে বাদ দেবো কত? 30,000, আর বাদ দেবো কত? 7,500, কত হচ্ছে? 58,875। একই রকমভাবে বি কর। কি লিখবো? 30,000 যোগ 5,000 যোগ 2,500 যোগ 4,000 যোগ 625, কত হচ্ছে? 42,125। তার থেকে বাদ দেবো কত? 10,000 আর 2,500, 29,625। ঠিক আছে? এটাকে কি বলে? টু ব্যালেন্স সিডি, ঠিক তো? নতুন পার্টনারের ক্যাপিটাল লিখবো কি? এখানে কি লিখতাম? বাই ব্যাংক লিখতাম না, মনে পড়ছে তো? নতুন পার্টনার যে টাকাটা আনতে হবে তাকে কি বলতো? বাই ব্যাংক। 42,125 হবে। 41,125 হবে। কেন বল? বিল ঘরটা বল। টোটাল 30,000, 5,000, 2,500, 4,000, 625 যোগ করে কত হচ্ছে? 30 আর 5 35, 35 আর 2 37, 37 আর 4 41। আচ্ছা যাই হোক, এটা হয়ে গেল তো। এবার নতুন পার্টনার ক্যাপিটাল কি করে হবে? সিড ক্যাপিটাল কি বলেছে? কত পার্সেন্ট আনবে বলেছে? 25% অফ ওই দুজনের যোগ করে। এখানে আর আলাদা করে রাফ করছি, এর মধ্যে দেখিয়েছি 58,875 প্লাস 29,625 দুটো যোগ করে যা হবে তার 25% আনবে, একই না? করে দে। 58,875 যোগ 29,625 করে যেতে হবে তার 25%, কত হচ্ছে? 22,125। ঠিক আছে? 22,125 নিয়ে চলে আসবে। এটা লিখলাম 22,125 হয়ে গেল। ঠিক আছে? লিখেছিস? টু ব্যালেন্স সিডি বলে করে কর। আর ব্যালেন্স শিটে বসা হলো ক্যাপিটাল বলে। এ বি সি। এ কত? 58,875। বি কত? 29,625। সি কত? 22,125।
টোটাল কত হচ্ছে দেখতো 58,875 প্লাস 29,625 প্লাস 22,125 কত হচ্ছে 1,10,625। অ্যাসেটে লিখবো ব্যাংক। ব্যাংকে কত ছিল দেখতো কোশ্চেনে বলেছিল কি ব্যাংকে ছিল 15,000 টাকা, তাই তো 15,000 টাকা তো ছিল, আর নতুন পার্টনার আনলো কত টাকা বল 22,125, 37,125 টাকা। এক লাখ 10,625, 30 আর 5 80, 80 আর 30 1,10,000 কত হচ্ছে 2,20,625। অ্যাসেটসের যোগফল কত হচ্ছে 70,000 যোগ 40,500 যোগ 87,000 যোগ 30,000 যোগ 16,000 যোগ 37,125 মিলে গেছে। দু লাখ 20,625 হয়ে গেল, শেষ হয়ে গেল। রেশিও অ্যানালিসিস বলছে কি লিকুইড রেশিও বলেছে 7:3, স্টক বলেছে 25,000, স্টক বলে দিয়েছে কত 25,000, কারেন্ট লাইবিলিটি বলছে 75,000, ঠিক আছে তো কারেন্ট রেশিও। তাহলে চ প্রথমে এইগুলো সাজাই আগে। 9 এ লিকুইড রেশিও ফর্মুলা কি জানি কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। সোজা করে ফেলে, এটা ইজি আছে। লিকুইড রেশিও বলে 7:3, মানে 7/3। আচ্ছা কারেন্ট অ্যাসেট তো বলেনি, স্টক 25,000 বলেছে না, স্টক 25,000 বলেছে, কারেন্ট লাইবিলিটি 75,000। তাহলে এখান থেকে কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল, তাই না? এবার দেখ আমি কি করছি 3কে 75 এভাবে কাটা যায় 25 হলো, এবার 25,000 সঙ্গে 7 গুণ করলে কত হয় 1,75,000। এখানে লিখলাম 1,75,000 আর মাইনাস 25টা এদিকে আসলে প্লাস 25, কত হলো কারেন্ট অ্যাসেট হয়ে গেল 2 লাখ। ঠিক আছে কারেন্ট অ্যাসেট 2 লাখ বেরিয়ে গেছে। এবার কি বলেছে, আর কি বলেছে অঙ্কে বলছে ওরা এই অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড ও না কারেন্ট রেশিও বের করতে বলছে, এখান থেকে কারেন্ট রেশিও বের করতে বলছে, ঠিক আছে। তো চলো আর একটা লাইন করবো কারেন্ট রেশিও, ফর্মুলা সিএ বাই সিএল, 2 লাখ সিএ আর সিএল কত সিএল 75,000, 2 লাখ বাই 75,000 কত হচ্ছে 2.66 বা 2.67:1, ঠিক আছে। এবার বিদ দাগের অঙ্কটা কি বলেছে, টোটাল সেল বলেছে 2,60,000, ক্যাশ সেল বলেছে 60,000, মানে ক্রেডিট সেল হলো 2 লাখ টাকা। ওপেনিং ডেটার্স বলেছে, ক্লোজিং ডেটার্স বলেছে, ওপেনিং বিল হিসেবে বলেছে, ক্লোজিং বিল হিসেবে বলেছে। ক্যালকুলেট ডেটার্স টার্নওভার রেশিও, চল ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা লিখ, লিখ ডেটার্স টার্নওভার রেশিও, হ্যাঁ লিখ ডেটার্স টার্নওভার রেশিও, ফর্মুলা কি হবে ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটার্স। ক্রেডিট সেলস বের করার ফর্মুলা কি টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস, টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। আর অ্যাভারেজ ডেটার্স কি করে করব, কিছু কি ইনফরমেশন দিচ্ছে আমাকে, ওপেনিং ডেটার্স ক্লোজিং ডেটার্স, ওপেনিং বিল রিসিভেবল ক্লোজিং বিল রিসিভেবল। তাহলে এখানে কি করবো জানিস তো, দেখ কি লিখছি দেখ, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স
ঠিক আছে, প্লাস ওপেনিং বিআর প্লাস ক্লোজিং বিআর ডিভাইডেড বাই, তাহলে দেখি আমাদের টোটাল সেল কত ছিল, 2,60,000। হ্যাঁ টোটাল সেল বলে দিয়েছিল কত টাকা, 2,60,000। তাহলে 2,60,000 থেকে 60,000 টাকা বাদ দিস। ওপেনিং ডেটার্স কত বলেছিল দেখ, ওপেনিং ডেটার্স 20,000 প্লাস 30,000। আচ্ছা, আর ওপেনিং বিল দিয়েছিল কত বলেছিল, 40 আর ওটা 10, 50,000। তাহলে কত হলো, উপরে কত হলো 2 লাখ, আর নিচে হলো কত 50,000। একবারে দেখতো 20, 30, 50, 50, 50, 1 লাখ, 1 লাখকে যদি ভাগ করলে 50,000, 2,50,000 দিয়ে ভাগ করলে কত হয়, 4 টাইমস হবে অ্যান্সার। হয়ে গেল সেটুকু। লাস্ট অঙ্ক, জেমিনি ক্যালকুলেটর এইভাবে না করে তো শুধুমাত্র প্রেডিক্ট সেলটা বার করে তারপরে তো করা যায়। একই রকমের করে, হ্যাঁ করলেই হবে। আমি আবার লিখলাম না, এর মধ্যেই করে দিলাম। আচ্ছা লাস্ট অঙ্ক, হ্যাঁ 9টা হয়ে গেল, লাস্ট অঙ্ক। আচ্ছা এর সঙ্গে থিওরি দিয়েছিল দেখ, অনুপাত বিশ্লেষণ কাকে বলে, 4টি অসুবিধা লেখো। 2 নাম্বার কাকে বলে, আর 4টে অসুবিধা। লাস্ট কোশ্চেন ক্যাশ ফ্লো, নতুন ফরম্যাটে দিয়েছে, ঠিক আছে। দেখ ক্যাশ ফ্লো দিয়ে দিয়েছে, আর নিচে কি দিয়েছে, নোটস টু অ্যাকাউন্টস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই বলে দিয়েছে। তো চ অঙ্ক আরম্ভ কর, এমন কিছু নেই, রুপিসের 3টে ঘর কর, তারপর অঙ্কটা করা যাবে। আর দেখ না, অঙ্ক করা আছে, দেখ থিওরিটা দেখ কত সোজা দিয়েছে, থিওরি দেখিস, থিওরিটা কি দিয়েছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য লেখো। একদম সোজা থিওরি দিয়েছে, করা থিওরি। না আচ্ছা আসছে, রুপিসের 3টে ঘর কর, ঠিক আছে। ওপরে লেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। ওপরে লিখলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি লিখবো প্রথমে, এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে লিখবো কি, পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। ওয়ার্কিংসে চলে যা, ওয়ার্কিংসে চলে যা, প্রফিট বিফোর ট্যাক্স, লেখ প্রফিট বিফোর, ঠিক আছে। লিখলি ওয়ার্কিংস করে লেখ প্রফিট বিফোর ট্যাক্স। প্রথমে লেখ নেট প্রফিট, প্রথমে লেখ নেট প্রফিট, প্রথমে লেখ নেট প্রফিট। কোশ্চেনের দিকে তাকা, নেট প্রফিট কত বলেছে দেখ। জেনারেলি যদি ক্যাশ ফ্লো পরীক্ষায় করতে চাস, পরীক্ষায় গেলে হলে গিয়ে ক্যাশ ফ্লো করিস, কিছু ট্রিক্স বলে দিতে পারি। যেমন ধর, এখানে নেট প্রফিট ব্যালেন্স শিটে নাও থাকতে পারে, অনেক সময় না নিচে, তোরা না যখনই পরীক্ষায় যখন অঙ্ক দেবে না, ভালো করে শুনবি, পরীক্ষায় যখন অঙ্ক দেবে না, ক্যাশ ফ্লোর অঙ্ক করতে দেবে না, তো দেখবি ওরা দুটো ব্যালেন্স শিট করে দেবে, এখানে এখানে দাগ দেয়নি, এখানে একটা দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে লিখবি, এখান থেকে লেখা থাকবে নোট নাম্বার, দেখবি লেখা থাকবে নোট নাম্বার, নোট নাম্বার এখানে 1, 2, 3 লিখে দেয়। সে তুই দেখবি ওই নিচে নোটটা করবি, দেখবি এখানে তুই প্রফিট তো রিজার্ভের মধ্যে থাকে, তুই দেখবি রিজার্ভ খুঁজে তুই প্রফিটই নেই। তার মানে কি, তার মানে ওই রিজার্ভের আইটেমটা নিচে ডিটেলসে লিখে দিয়েছে। এগুলো তোকে বুঝে নিতে হবে। দেখ নিচে দিয়েছে, রিজার্ভেরটা ডিটেলসে করে দিয়েছে, দেখ এই দেখ রিজার্ভের মধ্যে এখানে কি দিয়েছে, দেখ প্রফিট 10 ছিল, 15 হলো, তাহলে কত হলো প্রফিট, 5,000 টাকা। লিখবো কি, নেট প্রফিট 5,000 টাকা। এর সাথে কি যোগ করতে শিখেছি, ট্রান্সফার টু রিজার্ভ, যোগ দিয়ে লেখ ট্রান্সফার টু রিজার্ভ, যোগ দিয়ে লেখ ট্রান্সফার টু রিজার্ভ। কত ছিল ট্রান্সফার টু রিজার্ভ, দেখ 50 ছিল, 60 হলো, তাই তো, কত হলো, কত বাড়লো, 10,000 টাকা, ঠিক আছে। তো এর সাথে কি যোগ করতে শিখেছি, প্রভিশন ফর ট্যাক্স, চলে আয়,
ওই ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে চলে যায়, লাইবিলিটি চলে যায়, লাইবিলিটি প্রভিশন ফর ট্যাক্স থাকে। দেখ, লাইবিলিটি সাইডে প্রভিশন ফর ট্যাক্স থাকে, বাট এই অঙ্কে নেই প্রভিশন ফর ট্যাক্স। ঠিক আছে? কিন্তু প্রপোজড ডিভিডেন্ড আছে, প্রপোজড ডিভিডেন্ড আছে। আমি কি শিখেছি? কোনটা নিতে হবে? কোন প্রপোজড ডিভিডেন্ড? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার কত এখানে? 15,000। লেখ প্রপোজড ডিভিডেন্ড 15,000। 15 30,000 টাকা হয়ে গেল পিবিটি। লিখে দাও, উপরে লিখে দাও পিবিটি 30,000 টাকা। সেকেন্ড ঘরে লিখবি, হ্যাঁ? এসে যোগ করতে হয় নন ক্যাশ প্লাস নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। লিখলাম নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে তো? কি বলেছে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে? দেখি এখানে কোশ্চেনটা করি আমাদের। দেখ, একটা তো ডিবেঞ্চার দিয়েছে, এটা করব, এটা গোল করে দিলাম। কোন কোনগুলো নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে পড়তে পারে, এটা গোল করলাম, এটা হতে পারে। আর কি? এই দুটো পয়েন্ট, আর কিছু নেই। প্রিলিমিনারি কত ছিল? 18,500 ছিল, 15,000। এইরকম কোশ্চেন আমাকে করবি না, ধর করতেই পারি, বলে স্যার প্রিলিমিনারি 18,500 ছিল, এখানে 15,000 হলো। এটা কমছে, কিন্তু কখনো বাড়তে পারে? কোনোদিন বাড়বে না। কিছু নিয়ম থাকে, রুলস থাকে, যে এইগুলো কোনোদিন বাড়তে পারে না। প্রিলিমিনারি সব সময়ের জন্য কমবে। ঠিক আছে? তাহলে কত কমলো বল? 3,500 টাকা। লেখ প্রিলিমিনারি এক্সপেন্স 3,500 টাকা, এখানে লেখ প্রিলিমিনারি এক্সপেন্সেস কত হলো? 3,500 টাকা। ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি কি হয়ে গেল? দেখ, এইগুলো হয়ে গেল। তারপর তো আমার এখানে রিজার্ভ এন্ড সারপ্লাসের আইটেম সব করা পুরো পয়েন্ট হয়ে গেছে, এখানে দেখার দরকার নেই। চলে আয় ডিবেঞ্চার। লোন ছিল 50, হলো 45, মানে তুই 5,000 টাকার লোন শোধ করে দিয়েছিস। কবে শোধ করেছিস? 5,000 টাকার লোন তুই কবে শোধ করেছিস? বছরের শুরুতে, নাকি শেষে, নাকি মিডিলে? শুরুতে। যদি 5,000 টাকা লোন শুরুতেই শোধ করে দিস, তাহলে ইন্টারেস্ট হবে 45,000 টাকার উপর। ঠিক আছে? 45,000 উপর 10%, 4,500। এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 4,500। ৳8,000 টাকা হয়ে গেল। 30 আর 8 যোগ করে কত হলো? 38,000 টাকা। এটাকে বলা হয় অপারেটিং। যেটা বেরোলো তাকে বলা হয় অপারেটিং প্রফিট। ঠিক আছে? এবার দেখি আমরা কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি চেঞ্জটা করবো, তাহলে তো অঙ্কটা শেষ হবে। ক্রেডিটার্স 90 ছিল 1,10,000, ক্রেডিটার্স বাড়ছে, ক্রেডিটার্স বাড়ছে। ঠিক আছে? ক্রেডিটার্স বাড়ছে। তাহলে লেখ, যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি ব্র্যাকেটে ক্রেডিটার্স। ৳10,000 ক্রেডিটার্স হয়ে গেল। চলে আয় অ্যাসেটে, চলে আয়। ইনভেন্টরি 50 ছিল 70 হলো, ইনভেন্টরি বাড়ছে, তাহলে মাইনাস। ট্রেড রিসিভেবল 40 ছিল 49 হলো, বাড়ছে, মাইনাস। তাহলে দুটো আইটেম মাইনাস হবে। মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। প্রথমে লেখ ইনভেন্টরি। 50 ছিল 70 হলো, কত? 20,000 টাকা। আর কি ছিল? ট্রেড রিসিভেবল 40 ছিল 49 হলো, 9,000 টাকা। তাহলে কত হলো? 48 থেকে 29 বাদ দিলে কত হয়? 19,000 টাকা। বাইরের ঘরে লিখে দে 19,000 টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো কমপ্লিট। বি দিয়ে লিখ
ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি কি দিয়েছে এখানে দেখি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মধ্যে? ফিক্সড 1,80,000 ছিল 2,05,000 হলো, মানে কি ফিক্সড বেড়ে গেছে? তাহলে বেড়ে গেছে মানে কখন বাড়তে পারে? কিনলে। লাইক পারচেস অফ ফিক্সড অ্যাসেট 25,000 টাকা। লাইক পারচেস অফ ফিক্সড অ্যাসেট 25,000 টাকা। মাইনাস, নেক্সট কি বলেছে? ইনভেস্টমেন্ট 20 ছিল 25 হলো, তাহলে কি ইনভেস্টমেন্টও বেড়েছে? তাহলে লিখবো কি? পারচেস অফ ইনভেস্টমেন্ট 5,000 টাকা। তাহলে কি হবে? লাস্টের ঘরে হবে -30,000। নেক্সট সি লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো তো সহজ ছিল, ক্যাশ ফ্লো তো টাফ ছিল না, ক্যাশ ফ্লো টাফ ছিল না। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কোন অঙ্কটা সবচেয়ে বেশি টাফ লেগেছে? শেয়ার, শেয়ারটা একটু টাফ লেগেছে, তাই তো? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তাই তো? ফাইন্যান্সিং কত হবে দেখ? শেয়ার ক্যাপিটাল শুরুতে ছিল 1,00,000, শেষে হলো 1,20,000, তার মানে 20,000 টাকা শেয়ার ইস্যু হচ্ছে। লিখবি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000। লাইক ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000। ঠিক আছে, নেক্সট আর কি ছিল? হয়ে গেল তো সব। ওই ডিবেঞ্চার দেখ, ডিবেঞ্চার 50 ছিল 45 হলো, 5,000 টাকা লোন শোধ হয়ে গেছে। লিখবি কি? রিডেমশন অফ ডিবেঞ্চার বলে লিখবি 5,000 টাকা। রিডেমশন অফ ডিবেঞ্চার বলে লিখবি 5,000। লাস্ট কি লিখবি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। লেখ কত করেছিলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার? 4,500 না? লাস্ট আর একটা পয়েন্ট, ডিভিডেন্ড পেইড। মনে কর ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড তো তুই 15,000 টাকা নিয়েছিলি, ওপেনিংটা তো নিসনি 10,000, এটা পেড করবি। ডিভিডেন্ড পেইড 10,000 টাকা মাইনাস দিয়ে করবি ডিভিডেন্ড পেইড 10,000 টাকা। এবার পুরো অঙ্ক শেষ হলো, যোগ বিয়োগ করে বাইরে ঠেলে দেয়। 20 থেকে 5 বাদ দিলে 15, 15 থেকে 4,500 বাদ দিলে 10,500, 10,500 থেকে 10,000 বাদ দিলে 500 টাকা। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। -11,000 থেকে 500 বাদ দিলে -10,500 টাকা। যোগ বিয়োগ করে দেখ তো, এটাই আসছে তো? -10,500 হচ্ছে তো? ক্রেডিটর্স 90 থেকে 1,10,000 90 থেকে 1,10,000 ছিল। তাহলে এটা 20,000 টাকা হবে। এটা 20,000 টাকা হবে। তাহলে 38 আর 20 58, 58 থেকে যদি 29,000 টাকা বাদ দিই, 29,000 টাকা হচ্ছে। 29 থেকে 30 বাদ দিলে কত হয়? -1,000 আর 500, -500 হচ্ছে। ঠিক আছে, মিলে গেছে। লেখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এসে যোগ করব
ওপেনিং যোগ করবো কি ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত টাকা ছিল 1500 টাকা লাস্টে হবে 1000 টাকা ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট শেষ হয়ে গেল ঠিক আছে